এই সরকার বর্তমান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, এই সরকার ক্ষমতায় এসে কিন্তু প্রায় 30 জনেরও বেশি সাংবাদিককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসিয়েছেন। তারা সাংবাদিকই ছিলেন, কিন্তু এখন তারা কেউ ওয়াশিংটনে প্রেস মিনিস্টার, কেউ লন্ডনে প্রেস মিনিস্টার, কেউ দিল্লিতে প্রেস মিনিস্টার, কেউ কলকাতায় উপ প্রেস হুম, মিনিস্টার, কেউ পিআইবির ডিজি, কেউ অমুক জায়গার এটা, কেউ অমুক কমিশনের সদস্য। এটি চেয়ারের ভাষা, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষা না। হুম। কারণ ওই চেয়ারে যিনি বসেন তিনি মনে করেন যে তাকেই দরকার বাংলাদেশে, তাকে ছাড়া অন্য কাউকে কখনো কেউ চায় না এবং ভবিষ্যতেও চাইবে না। শেখ হাসিনাকে তিনি বলতেন যে মানুষ তাকে চায়, খালেদা জিয়া বলতেন অনন্তকালের জন্য তাকে চায়, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাকে চায়। প্রফেসর ইউনূস মনে করছেন যে দেশের শান্তি শৃঙ্খলার জন্য তাকে চায়। তো ওনারা ক্ষমতায় যারা থাকেন তারা একই রকম ভাবে কথা বলেন, এর মধ্যে নতুন কিছু নাই। আপনিও কি কারো কাছে মামলার থেকে নাম কাটানোর জন্য বলেছেন? কোনো রকম টাকা পয়সা আপনার কাছে চেয়েছে, এরকম কিছু কখনো হয়েছে? বলে কোন নামই তো আমি দেই নাই, এমনকি শেখ হাসিনার নামও আমি দেই নাই। এই যে এক একটা মামলায় যদি 500 জন করে আসামি হয় এবং এক একজন আসামির পেছনে যদি 7 দিন করে সময় দিতে হয়, তাহলে একটা মামলার তদন্ত করতে 500 সপ্তাহ লাগবে, মানে 10 বছর। হুম। তো তাতে মোটামুটি আগামী 30-40 বছর লাগবে এইসব মামলার তদন্ত করতে। ফেরেস্তা সরকারেরও দোসর থাকে, দোসর ছাড়া তো কেউ চলতে পারে না। এখন আপনি যাকে ফ্যাসিস্ট বলবেন তার দোসর যারা, তারা ফ্যাসিস্টের দোসর। আপনি যাকে ফেরেস্তা মনে করবেন তারা ফেরেস্তার দোসর। টেলিভিশনের প্রতি মানুষের আগ্রহ অনেকাংশেই কমে গেছে, বরং মানুষ এখন অনেক বেশি ফেসবুক এবং ইউটিউব নির্ভর হয়ে গেছে। তাদের কথার বিশ্বাসযোগ্যতাও অনেক বেশি টেলিভিশনের চাইতে। কারণ টেলিভিশন তো জানেই যে ওরা সরকার যা শিখিয়ে দিবে, আগে যেমন ছিল এখনো তাই। মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনের কথা বলছেন? তো একজন নেতাকে বা একজন মন্ত্রীকে প্রশ্ন করেছেন প্রকাশ্যে, সেটার জন্য চাকরি যাওয়া, এটা একটা একটা বিরল ঘটনা। তো আমি এরকম কাউকে ভাবে মারতে আপনার কাছে যাইনি। এটা জানতে চাই জয় মামুন, যে এরকম ভাবে কি আগের আমলে প্রশ্ন কেউ করতো? সকলের এক ভাষা, এটি চেয়ারের ভাষা, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষা না। হুম। কারণ ওই চেয়ারে যিনি বসেন তিনি মনে করেন যে তাকেই দরকার বাংলাদেশে, তাকে ছাড়া অন্য কাউকে কখনো কেউ চায় না এবং ভবিষ্যতেও চাইবে না। শেখ হাসিনাকে। জয় মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার অনেক সাথে, ধন্যবাদ। জি, জি, অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হচ্ছেন, সময় দিচ্ছেন আমাকে। আপনার সাথে আমার ৩ মাস আগে, ৩ মাসের মতো সময় আগেও একবার কথা হয়েছিল। হয়তো অনেকগুলো প্রশ্নেরই পুনরাবৃত্তি হবে। এখন পর্যন্ত কোনো আপডেট হলো কিনা সেই নানান বিষয়, সেই সব বিষয়ে জানবো। শুরু করি একটা বিষয় যে সম্প্রতি একটা মামলা খুব আলোচিত হচ্ছে। বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় নিহতের ভাই আ ওই হত্যাকাণ্ডের ৯ মাস পরে মামলা করেছেন। সেই মামলায় অনেক আসামির নাম কমন আসামি আছেন, যাদের নামে আগেও মামলা হয়েছে, হত্যা মামলার আসামি হয়েছেন। সেখানে অভিনেতা ইরেশ জাগরের নাম আসায় নামটি আবার বিশেষভাবে একটু আলোচিত হচ্ছে। আপনিও সেই মামলার একজন আসামি। আমি একটু প্রথমে একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, বিস্তারিত জানবার আগে। আপনি কি মাহফুজ আলম শ্রাবণ, বিএনপি কর্মী, ইনাকে চিনতেন? বা বাদী যিনি, মানে নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি, কাউকে কি চেনেন? না, কাউকে চিনি না এবং কারো নামও শুনি নাই। আচ্ছা। আ মানে আপনার নাম সংযুক্ত করার কোনো কারণ আপনি বুঝতে পারছেন? এই হত্যাকাণ্ড সম্পর্কে আপনি কি জানেন? এই হত্যাকাণ্ড সম্পর্কে আসলে কিছুই জানি না। ব্যাপারটা হচ্ছে যে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল ছাত্রদের, প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে তো অন্য নাম হলো, অনেক দফা, 9 দফা, 1 দফা, শেখ হাসিনার পতন, স্বৈরাচারের বিদায় ইত্যাদি। সেই সময় বাংলাদেশে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে প্রচুর প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রথম দিকে আমরা দেখেছি যে পুলিশের গুলিতে অনেক মানুষ মারা গেছে, বিশেষ করে ছাত্ররা রাস্তায় মারা গেছে এবং বীভৎসভাবে ট্রাকের মধ্যে তাদেরকে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি, চরম বীভৎস। আবার অ্যাট দ্য সেম টাইম তখন আমরা অনেক কিছু জানতে পারিনি, পরবর্তীকালে দেখেছি যে আসলে শুধুমাত্র যে পুলিশের গুলিতেই মানুষ মারা গেছে তা না। পুলিশের পাশাপাশি, পুলিশের পাশাপাশি না, পুলিশের প্রতিপক্ষ হিসেবে আরেকটা পক্ষ ছিল, যারা এখন বা 5ই আগস্টের পরে যখন পরিবর্তন হয়েছে সরকার, তখন বলছে যে আমরাও তো যোদ্ধা ছিলাম। এই অস্ত্র নিয়েও অনেকে ফেসবুকে এসে বলেছে এই যে আমার সেই অস্ত্র, এই অস্ত্র নিয়ে আমি যুদ্ধ করেছি। আপনাদের মনে থাকার কথা, একজন ব্লগারকে ধরা হলো কিছুদিন আগে, যিনি রাস্তায় ইয়াং মেয়েদেরকে ধরে ধরে টিজ করতেন, ওড়না পড়তে বলতেন, হিন্দু হয়েছে বলে কি হয়েছে। সেই ছেলেটাকে যখন ধরা হলো, সে কিন্তু থানায় গিয়ে পুলিশের সামনে বলেছে যে আমি তো যোদ্ধা ছিলাম, অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি এবং অমুক ভাইয়ের কাছে আমার অস্ত্র জমা দিয়েছি। এবং তারপরে আমরা অনেক নাম সম্পর্কে শুনেছি যে তাদেরকে আসলে 7.62 রাইফেলের কথা শুনেছি, সেই গুলি দিয়ে হত্যা করা হয়েছে, যেই গুলি পুলিশের কাছে ছিল না। ফলে এক ধরনের পুলিশের কাছে ছিল, জয় বিভ্রান্তি মামুন। কিন্তু জাতিসংঘের প্রতিবেদন হ্যাঁ। বলছে, এবং পুলিশের প্রতিবেদন যেটি জাতিসংঘকে দিয়েছে, সেখানে কিন্তু পুলিশ বলছে হুম। যে তাদের কাছে 7.62 রাইফেল ছিল।
হ্যাঁ, যাই হোক, এটা মানে প্রথমটাতে এরকম প্রচারণা ছিল যে সেই রাইফেল ব্যবহার করা হয়নি, সেটাতে অন্য কেউ ব্যবহার করেছে এবং সেই রাইফেলের ছবি টবি ইত্যাদি প্রচারিত হয়েছে। তো মূল কথা হচ্ছে যে ওই সময় আসলে কত মানুষ মারা গেছে, কত মানুষ আহত হয়েছে, সেই সংখ্যা তো আসলে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে সরকারের তরফ থেকেও প্রকাশ করা হয়নি এবং গণমাধ্যমেও সেগুলি আসেনি, যদিও সেগুলোর কাজ এখনো চলছে। এবং অনেক ভুল তথ্য এর মধ্যে এসছে, অনেকে মারা গেছেন বলে আমরা জানতে হুম। পেরেছিলাম, পরবর্তীকালে তাই দেখেছি তারা ফিরে এসছে। তো এর কারণে আমার পক্ষে ঠিক বলা মুশকিল যে ওই সময় কে মারা গিয়েছিল কোন জায়গায়। এবং মিরপুরে যে ছেলের কথা বলা হচ্ছিল যে মাহফুজ আলম শ্রাবণ, সে ওখানে মারা গেছে, সেটি আমি আসলে গতকালকে যখন এই মামলার খবরটি জানতে পারলাম তখনই শুনলাম যে ওখানে ওখানে এরকম ঘটনা হয়েছিল এবং সেখানে পুলিশের গুলিতে বা অন্যদের গুলিতে মারা গেছে। আচ্ছা, খুব ভালো কথা, মানে ভালো কথা বলতে মারা যাওয়ার ঘটনাটা ওই সময় ঘটেছে এবং একটা না অসংখ্য ঘটনা ঘটেছে, শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। কে গুলি করেছে, কার নির্দেশে, সেগুলো তো আসলে তদন্ত সাপেক্ষ, সেটা বলা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি বিস্মিত হয়েছি, অবাক হয়েছি যে সেই মামলায় 408 জন আসামি, এবং সঙ্গত কারণেই সকল মামলাই প্রধান আসামি, এক নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারপরে তার মন্ত্রিসভার সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ থাকে। কিন্তু এই মামলাটার ক্ষেত্রে যেটি দেখলাম বৈশিষ্ট্য একটু ডিফারেন্ট, সেটি হচ্ছে যে রাজনীতিবিদ বা মন্ত্রী এমপির বাইরেও এর আগের মামলায় শুধুমাত্র সাংবাদিকদেরকে যুক্ত করা হয়েছে, এই মামলায় দেখলাম যে সাংবাদিকদের অনেককে যুক্ত করা হয়েছে এবং ব্যবসায়ীদের অনেককে যুক্ত করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সভাপতি বা কি বলে এস আলম। চেয়ারম্যান, তার দুই ছেলে, হ্যাঁ, এস আলম, মেঘনা গ্রুপ, এরকম আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠানের নাম সেখানে যুক্ত করা হয়েছে। পুলিশের একটা বিরাট তালিকা আমরা দেখলাম, মানে সেটি আমার পক্ষে বলে বলে শেষ করা সম্ভব না। পুলিশ কর্মকর্তা যারা আইজি থেকে শুরু করে মাঠ পর্যায়ে থানার ওসি, সাব ইন্সপেক্টর পর্যন্ত আছে। অর্থাৎ 408 জন আসামি যখন একটা মামলার হয়, সেটা তো একটা ভয়াবহ ব্যাপার। একজন মানুষের হত্যার জন্য 408 জনকে আসামি করাটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। তো আমি তো আসলে রক্তের মধ্যে সাংবাদিকতা থাকার কারণে, সারা জীবন সাংবাদিকতার কারণে, যখনই আমি ওই এজাহারটি পেলাম হাতে, আমার মনে হলো যে এই বাদী ভদ্রলোকের সঙ্গে আমি একবার কথা বলতে হুম। চাই যে তিনি আসলে কেন এই এত লোককে আসামি করলেন, অথবা আমাকেই কেন আসামি করলেন। আমি তো আসলে এই হত্যাকাণ্ডের ধারে কাছেও যাইনি, বা আমি কিছু জানিও না, আমি হুম। তাকে চিনিও না, তার ভাই যিনি নিহত হয়েছেন তার নামও শুনিনি কোনোদিন। তা আমাকে কেন আসামি করলেন? আমি ওই পরশুদিন যখন খবর পেলাম সেদিনই তার ফোন নাম্বার ওই এজাহারের ভিতরেই ছিল। আমি দুই তিনবার ফোন করলাম, উনি ফোন ধরেন নাই। গতকালকে সকালে আরো দু একবার ফোন করলাম, ফোন ধরেননি। শেষমেশ কালকে দুপুরবেলা আহ উনি ফোনটা ধরলেন। ধরার পরে আমি আমার পরিচয় দিয়ে, নাম, পরিচয়, পেশা, সাংবাদিকতা ইত্যাদি বলে যখন বললাম যে এরকম আপনি একটা মামলা করেছেন, সেই মামলায় আমাকেও আসামি করা হয়েছে, আমি কি জানতে পারি যে আপনি কেন আমাকে আসামি করেছেন, আপনি কি আমাকে চেনেন? বলে, না ভাই, আমি তো আসলে আপনাকে চিনি না, তবে আপনার নাম আমি শুনেছি, টেলিভিশনে আপনি সাংবাদিক ছিলেন বা সাংবাদিক আছেন, আপনাকে দুই একবার হয়তো টিভিতে দেখেছিও, কিন্তু আপনাকে আমি ওইভাবে চিনি না। তাহলে যে তাহলে আমার নামটা কিভাবে এই মামলায় আসলো? বলে, কোনো নামই তো আমি দেই নাই, এমনকি শেখ হাসিনার নামও আমি দেই নাই। একদম ওই ভদ্রলোক আমাকে নিজে বলেছেন, বাদী, শেখ হাসিনার নামও আমি দেই নাই। তো নাম কে দিয়েছে? নাম দিয়েছে উকিল এবং পুলিশ। তো আমি বললাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, মানে একদম ঢাকায় সর্বোচ্চ মহলে, তারা তো এরকম কোনো নাম দেওয়ার কথা না। বলে, না ওই পুলিশ না, তো স্থানীয় পুলিশ অনেক সময় এই আমাকে বলেছে যে এটা এটা। আমি বললাম, তারা কোথায় নাম পেয়েছে? উকিল কোথায় নাম পেয়েছে? বললো যে তারা পত্র পত্রিকায় দেখেছে, অন্যান্য মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে আসামি করা হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করেছে অমুককে চিনেন কিনা, অমুক আছে কিনা, এরকম আমার এলাকার লোক। ওই ভদ্রলোকের বাড়ি নওগাঁ, তিনি নওগাঁতেই থাকেন, কিন্তু ঘটনা ঘটেছে মিরপুরে। এবং সেই মিরপুর এলাকার থেকে শুরু করে নওগাঁর অনেক হুম। মানুষের নাম সেখানে আছে, ফরিদপুরের অনেকের নাম আছে, বা বাংলাদেশের অন্যান্য অনেক জেলার মানুষের নাম আছে এই মামলার আসামি হিসেবে। তো আমি তাকে বললাম যে আমি সাধারণ একটা মানে কি বলে, তাকে বোঝার জন্য যে তিনি আসলে মামলা মোকদ্দমা সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা, আমি বললাম যে ভাই, আপনি 408 জনের নাম দিলেন আসামি হিসেবে, তো এদের প্রত্যেকের সম্পর্কে পুলিশের খোঁজ খবর নিতে যদি 1 সপ্তাহ করে সময় লাগে, তাহলে তো তদন্ত কাজে 408 সপ্তাহ লাগবে। মানে কত বছর আপনি হিসাব করেন, 52 সপ্তাহে 1 বছর, মানে তো এখানে 4-5 বছর, 8 বছর, 10 বছর লেগে যাবে তদন্ত করতে। তাহলে এই বিচার কবে হবে? আপনি কি আপনার ভাইয়ের হত্যার বিচার চান না? বলে, তো আমি তো নিশ্চয়ই চাই, কিন্তু কেন যে এত নাম দিয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, আমি আসলে এ ব্যাপারে কিছু বলতে পারবো না।
তবে আপনি যদি নির্দোষ হন আপনার কিছু হবে না, এবং আমি খুবই দুঃখিত, উনি আমার কাছে দুঃখ প্রকাশ করলেন যে আপনার নাম দেওয়া হয়েছে, এটা আমি খুবই দুঃখিত এই জন্য, আপনার কিছু হবে না, আমি আমি ইনশাল্লাহ আপনার কিছু হবে না, আমি আপনার জন্য দোয়া করি। আচ্ছা গেল। তারপরে আমি তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা, আপনি 8 মাস 9 মাস, প্রায় 9 মাস আগের ঘটনা, 5ই আগস্টের ঘটনা, এবং 5ই আগস্টের পরের থেকে এখন তো দেশে এমন কোন সরকার না যে সরকার আপনাকে মামলা করতে দিবে না বা হুম। লুকিয়ে থাকতে হবে। অনেক সময় হয় না যে পুলিশের ভয়ে মানুষ মামলা করতে যেতে সাহস পায় না। এখন তো সরকার আপনাদের অনুকূল সরকার, আপনার ভাই মারা গেছে, এটা তো 5 তারিখের ঘটনা, আপনি 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 10 তারিখ বা বড়জোর 7 দিন 15 দিনের মধ্যেই তো আপনার মামলা করে ফেলার কথা। এই 8 মাস 9 মাস, 8.5 মাস পরে আপনি কেন মামলা করতে গেলেন? উনি বললেন, দেখেন আমি থাকি নওগাঁয়, আমার পরিবারে ওইরকম দায়িত্বশীল কেউ নাই, এবং আমার এই মামলা থানায় প্রথমে গিয়েছিলাম মামলা করতে, থানা বলেছে যে সরকারের নির্দেশ, এই ধরনের মামলা জুলাই আগস্ট অভ্যুত্থানের বিষয়ে যত মামলা, সব মামলা কোর্টে করতে হবে। এবং কোর্ট হচ্ছে আবার আমার এখানে নওগাঁর কোর্টে করা যাবে না, যেইখানে ঘটনা ঘটেছে সেইখানকার কোর্টে করতে হবে। তারপর টাকা পয়সা জোগাড় করা নিয়ে সমস্যা ছিল, কেউ কোনো সাহায্যের জন্য যায় নাই। আমার যে ভাই মারা গেল তাকে আমি আহ, মানে যে তার সাহায্য করার জন্য, যে থাকে না একটা ক্ষতিগ্রস্ত পরিবার, সেরকমও কেউ আসে না। আমি আমার নিজের তরফ থেকে, আত্মীয় স্বজনের তরফ থেকে, উনি ছোট ব্যবসা করেন বললেন, সেইভাবে টাকা পয়সা জোগাড় করে ঢাকায় এসে ঢাকার সিএমএম কোর্টে মামলা করেছি, এবং তারপরে সিএমএম কোর্ট থেকে মিরপুর থানার পুলিশকে সেই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই এটা কোন হলো একটা পুলিশ পার্ট। আর কোন উকিল মানে তাকে এই নামগুলো দিলেন, তাদের নাম কি বলেছেন? না, নাম বলে নাই, নাম বলে নাই আপনি যে কোন জিজ্ঞাসা পুলিশ এবং করেছিলেন? কোন উকিল। তার উকিল, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছে পুলিশের নাম তো আমি বলতে পারবো না, আর আমার উকিলের নাম আমি এখন না বলি স্যার, আমাকে ওইভাবে বললো। সে আচ্ছা। মনে করেছে যে আমাকে, সাংবাদিকদেরকে এই নামটা বললে হয়তো তার কোনো ক্ষতি হতে পারে, বা হুম। আমি জানি না, সে হয়তো এক ধরনের ইনসিকিউরিটির কারণে। আমি আর এই জন্য জোর করিনি, আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন উকিল হুম। এই নাম দিয়েছে, কিন্তু সে বলে নাই। আপনার আচ্ছা, এখন মোস্তাফিজুর রহমান দ্বিতীয় কথা বাপ্পি হচ্ছে, তার সাথেই কথা হয়েছে? জি জি, মামলার বাদী, আচ্ছা। তার আচ্ছা, সঙ্গে কথা তারপরে হয়েছে। এবং তারপরে যেই ফোন মানে এই নাম্বার, আমরা যে, হ্যাঁ, বলেন, শেষ করি শুনি। না, বললাম যে যেই ফোন নাম্বার মামলার এজাহারের মধ্যে লিখিত আছে, লিপিবদ্ধ আছে, সেই নাম্বারে ফোন করেই আমি তাকে পেয়েছি। আচ্ছা, মামলা বাণিজ্যের কথা অনেক শুনতে পাই আমরা। আপনি কি আচ্ছা, আগে একটু শুনে নিই, আপনার নামে এখন পর্যন্ত তাহলে কয়টা মামলা হলো? না, খুব বেশি না, মানে উল্লেখ করার মতো না, 3টা মাত্র। ৩টা মাত্র তিনটাই মামলা হত্যা হয়েছে। মামলা। কি, কি মামলা হলো? হ্যাঁ, 3টাই হত্যা মামলা। সবশেষ আজকে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে, সেটিও আরেকটি হত্যা মামলা, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেখানে 400 কতজন, মানে ওই আগেরটাতে তো 480 জন ছিল, আর 408 জন ছিল, এটাতে বোধহয় 478 বা এরকম। এবং এই মামলাটার আবার অদ্ভুত কাহিনী, আমি আপনাকে যদি একটু, আমার ফোনের মধ্যে আছে, সেখানে দেখলাম যে একই নাম, সাংবাদিকদের সাংবাদিকদের অনেককে আসামি করা হয়েছে, প্রায় 80-90 জন সাংবাদিক, হুম। কিন্তু তার মধ্যে একই নাম ঘুরে ফিরে 2বার 3বার এসছে। যেমন আহ, আমার নাম যদি আমি বলি, আমার নাম ওই এজাহারের 2 জায়গায় আছে। হুম। একটা হচ্ছে সিরিয়াল নাম্বার, ওই গেল, আমি লিখে রাখলাম। এটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা? হ্যাঁ, হ্যাঁ, হুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়, সেখানে মানে একই কাকে হত্যা একই কার? মামলার আসামি। হ্যাঁ। এটা তো আসলে পুরো, আচ্ছা, এই যে ওই যেটি বলছিলাম যে আমার নাম আছে 372 নাম্বারে, আবার 411 নাম্বারে। মোজাম্মেল বাবুর নাম 358 নাম্বার এবং 400 নাম্বার। ফারজানা রূপা 350, 361। মিথিলা ফারজানা 352, 394। সন্তোষ শর্মা 354, 401। মানে আপনারা এজাহারের মানে মধ্যে একটু বেশি সিরিয়াল করে থাকে না। হত্যা করেছেন। জায়েদুল হাসান পিন্টু 407, 417। মঞ্জুরুল হাসান বুলবুল 349, হুম। 414। শ্যামল মানে দত্ত একজনের নাম 357, দুই বা ততোধিক 399। ততোধিকবার আছে। জয় হ্যাঁ, মামুন, এটা আসলে হ্যাঁ, হ্যাঁ। কাকে হত্যা মামলা? এটা কোন হত্যা মামলা? আচ্ছা, এইটা হত্যা মামলাটা হচ্ছে, আমাকে একটু দেখে বলতে হবে, আমাকে 1 মিনিট সময় দিলে আমি দেখে বলছি। আহ, এই হত্যা মামলাটা হচ্ছে, আহ, আচ্ছা, দেখতে দেখতে এটা বলেন যে আপনারা এই যে মামলাগুলো আপনাদের হ্যাঁ, বিরুদ্ধে হচ্ছে কি করে খোঁজ পাচ্ছেন? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা বিভিন্ন রিপোর্টিং, আমাদের সাংবাদিক বন্ধুরাই তো এখনো সারা বাংলাদেশে কাজ করে, হুম। বন্ধুরা, ছোট ভাইয়েরা বা আমাদের ছাত্ররা কোনো কোনো ক্ষেত্রে, তারা আমাদেরকে খবর দেয় যে এই 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 মামলা হয়েছে, এবং তারা আমাদেরকে মামলার নাম্বার দেয় ইত্যাদি। এটা, আচ্ছা, এটা হচ্ছে, এটা এই মামলাটা আজকে যেটার কথা বলছি সবশেষ, এটা কিন্তু বেশ কয়েকদিন আগে হয়েছে। হুম। তারিখ হচ্ছে 23/3/2025। এই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করা হয়েছে। অপরাধের ধরন পারস্পরিক যোগসাজশে মানবতা বিরোধী অপরাধ। তারপরে সময় স্থান 1লা জুলাই
হতে 15ই আগস্ট 2024 পর্যন্ত, 15ই আগস্ট পর্যন্ত, মানে অনেক সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, রমেশ চন্দ্র সেন, হাসান মাহমুদ, আরাফাত, পলক, সালমান রহমান, আহ, এবং এরকম এরকম শত শত। তারপরে আসামিরা কি করেছে সেই বিবরণটা আছে একটা জায়গায়। সেটা হচ্ছে, বলা হচ্ছে যে এই মর্মে অভিযোগ দায়ের করতেছে যে ছাত্র আন্দোলনের সময় 1400 লাশের বিনিময়ে শত শত নির্যাতন ও মানে এটা খুব জেনারেলাইজ একটা এজাহার, মানে খুব স্পেসিফিক আচ্ছা, বুঝতে পারছি করে যে পাওয়া যাচ্ছে না আন্তর্জাতিক যে অপরাধ কাকে ট্রাইব্যুনালের হত্যা করা হয়েছে। মামলা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, সেখানেও আপনি আসামি হ্যাঁ, হয়েছেন এবং একাধিকবার আপনাদের সাংবাদিকদের নাম উল্লেখ করা হ্যাঁ। হয়েছে। হুম। আহ, এখানে কি বাদীর সাথে কথা বলার কোনো সুযোগ হয়েছিল? না, এখানে বাদীর সাথে, এখানে তো বাদীর ওই বাদীর সাথে কথা বলার সুযোগ হয় নাই। আচ্ছা, বাদীর নাম জয় মামুন, হচ্ছে একটু এটা মোহাম্মদ শুনি যে সাইফুল যে ইসলাম। মামলা বাণিজ্যের কথা যে আমরা শুনি, আপনার কাছে কি কোনো রকম মানে, বা আপনিও কি কারো কাছে মামলার থেকে নাম কাটানোর জন্য বলেছেন, কোনো রকম টাকা পয়সা আপনার কাছে চেয়েছে, এরকম কিছু কখনো হয়েছে? না, না, আমার কাছে বা আমার পরিচিত, মানে মূলত সাংবাদিকরাই তো আমার পরিচিত, এই মামলার আসামি সাংবাদিকরা আমার পরিচিত বন্ধু, এবং সবাই কম বেশি সহকর্মী কোনো না কোনো সময়, গত হুম। 20-30 বছর যাদের সঙ্গে কাজ করেছি তারাই তো আসামি। তাদের কারো কাছেই কেউ টাকা চায়নি। এবং এটি আমার ধারণা হয়, যে ধারণা করি যে সাধারণ কিছু লোক থাকে স্থানীয় পর্যায়ের, যারা একটু ছোটখাটো, তারা বড় হয়তো আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত, বা ব্যক্তিগত কোনো একটা সম্পর্ক শত্রুতা আছে ইত্যাদি, সেই সব কারণে তাদেরকে আসামি ঢুকানো হয়। এবং তখন যেটা অভিযোগ যে হয়তো একজনের সঙ্গে চুক্তি হয় যে তুমি 2 লাখ টাকা দিবা, তোমাকে মামলা থেকে নাম কাটাই দিবে। তখন মানুষ কি করে, সঙ্গত কারণে এরকম একটা খুনের মামলা থেকে বাঁচার জন্য সে সঙ্গে সঙ্গে যেভাবে হোক আহ, টাকা পয়সা জোগাড় করে, জমি বিক্রি করে হলেও। এবং তার মধ্যে টাকাটা ভাগ হয় পুলিশ এবং উকিলেদের মধ্যে। পুলিশ কিছু নাই, উকিল কিছু নাই, এবং কোনো কোনো ক্ষেত্রে আবার কোনো কোনো রাজনৈতিক সংগঠনের নামও শোনা যায় যে এইসব রাজনৈতিক সংগঠন এই এই মামলার পিছনে থাকে। যেমন এর আগে আমাদের প্রথম যে মামলাটি হয়েছিল, সেই মামলার সেটি হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বা কোনো একটা জায়গায়, সেখানে আমি শুনেছি যে একটি রাজনৈতিক দলের কর্মীরা সেই থানায় গিয়ে বলেছে যে এদের এদের নামে মামলার মামলার এজাহারে এদের এদের নাম ঢোকাতে হবে। এবং আহ সেই পত্রপত্রিকায় আসছে যে জামাতের একজন আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি উৎসাহিত হয়ে এই 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 নাম দিতে হবে বলে এরকম আহ, বলেছেন। হুম। আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ আমি একটু আনতে চাই, উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে সরকারের উচ্চতর পর্যায়ে পেশাগত কারণে তো আমার কম বেশি যোগাযোগ বিভিন্ন সময় ছিল, এখনো আছে। তো আমাদের এই মামলাগুলো নিয়ে আমি গত দুদিনে, গতকাল আজকে, বেশ কয়েকজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা যারা বেশ আমি কারো নাম বলছি না, বেশ উচ্চতর পদে আছেন, তাদের একাধিক ব্যক্তির সঙ্গে আমি কথা বলেছি। এবং তারা প্রত্যেকেই দুটো শব্দ ব্যবহার করেছেন যে আমরা খুবই বিরক্ত এবং বিব্রত। বিরক্ত এবং বিব্রত কেন? কারণ তারা বলছে যে এই মামলাগুলো তো একটাও সরকার দিচ্ছে না। এখন যে কেউ মামলা করতে পারে বাংলাদেশের। আমরা বলে দিয়েছি থানায় গিয়ে হরে ধরে যাতে মামলা করতে না পারে, সেজন্য আদালতের মাধ্যমে মামলা হচ্ছে। কারণ আদালতে গিয়ে যদি কেউ অভিযোগ দায়ের করে, আমরা তো বলতে পারি না, বা সেখানে তো সরকারের অ্যাটর্নি জেনারেল বা কেউ একজন গিয়ে বলতে পারবে না যে তুমি অমুককে আসামি করতে পারবা না। কিন্তু তাহলে এই একই আমরা দেখতে ব্যাখ্যা আমরা পাচ্ছি যে আইন একজন, উপদেষ্টার কাছেও শুনেছি। আইন উপদেষ্টাও এই কথাটা বলেছেন যে যে কেউ মামলা করতে পারে, মামলা করতে বাধা দেওয়ার কিছু নাই। তাহলে কি বাংলাদেশের একজন জনগণ, একজন নাগরিক যদি মনে করেন এখন ডক্টর ইউনূস বা আসিফ নজরুল, তাদের নামে মামলা করতে পারবেন গিয়ে? ধরেন না জুলাই আগস্ট এখন হত্যা মামলা একটা নাম যদি সেটা, ঢুকিয়ে দেয়। না এখন সমস্যা হচ্ছে যে সরকারের পদে থাকলে তো আবার কিছু নিয়ম কানুন থাকে। সরকারের পদে নাই এরকম যে কোনো গুরুত্বপূর্ণ মানুষের নামে হয়তো মামলা করা সম্ভব। এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে হয়তো মামলা কেউ করার সাহস পাবে না, কিন্তু ওনার আত্মীয় স্বজন, ওনার ভাই ব্রাদারের নামে কেউ একটা শত্রুতামূলক মামলা করে দিতে পারে। মানে এইরকম একটা বাস্তবতা বাংলাদেশে। এবং বাণিজ্য সেখানে উনি উপদেষ্টা শেখ ঘটনার সঙ্গে বশির, জড়িত তার কিনা। নামেও একটা হত্যা মামলা ছিল বলে আমরা জেনেছি যখন তার নিয়োগটি হয়। হ্যাঁ, ওই মামলার কি কোনো হ্যাঁ। আপডেট জানেন যে তারপর আসলে কি হলো? উপদেষ্টাও কি এখনো হত্যা মামলার আসামি হয়ে আছেন কিনা জানেন কি? না, আমি জানি না। আমিও তবে জানি না। একটা জিনিস আমাদেরকে বারবার নিশ্চিত করা হয়েছে, আমি যখন কথা বলছিলাম, আমাকে ইভেন অ্যাটর্নি জেনারেল প্রকাশ্যেই বলেছেন যে এইসব মামলা নিয়ে আপনারা কোনো চিন্তাই করবেন না, কারণ এগুলোর তদন্ত ছাড়া কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেওয়া হবে না, গ্রেপ্তার করাও হবে না, গ্রেপ্তারি জি, পরোয়ানা জারি করাও হবে এইখানে না। একটু জানতে এবং চাই তাহলে এবং যাদেরকে আমি, ধরা হচ্ছে, না,
বা ধরা হয়েছে তাদেরকে কেন ধরা হয়েছে, যাদেরকে ধরা হয় নাই বা আপনাদের মতো তাদেরকে কেন ধরা হচ্ছে না, আবার যাদেরকে কাউকে ধরে ছেড়ে দেওয়া হয়েছে, আমি মুন্নি সাহার কথা বলছি, তিনি গ্রেপ্তার হলেন কারণ বাজারের ওই ঘটনার পরে, থানায় নেওয়ার পরে শুনলাম যে তিনি অসুস্থ বোধ করছেন, তাকে ছেড়ে দেওয়া হলো। মানে অসুস্থ তো অনেকেই বোধ করছেন এখন যারা আসলে জেলখানায় আছেন, জামিন পর্যন্ত হচ্ছে না। এর পেছনে কি কোনো কারণ জানতে পারছেন, যেহেতু আপনি সবার সাথে কথা বলেন? না, এখন ব্যাপারটা হচ্ছে কি, সরকারের আনঅফিসিয়াল বক্তব্য হচ্ছে যে তারা চাচ্ছে যত কম সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা যায় এবং প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করাটাই হচ্ছে উদ্দেশ্য। এখন সঙ্গত কারণে আপনি প্রশ্ন করতে পারেন যে সাংবাদিকদেরকে তাহলে গ্রেপ্তার করা হলো কেন। তো তারা বলছে যে আমরা তো একজন সাংবাদিককেও তাদের অফিসে গিয়ে ধরে নিয়ে আসিনি, বা তাদের বাসায় পুলিশ পাঠিয়ে হামলা করে ধরে নিয়ে আসা হয়নি। তো তাহলে কেন গ্রেপ্তার করা হয়েছে? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোনো একটা অসৎ উদ্দেশ্যে পালাচ্ছিলেন অথবা কোথাও চলে যাচ্ছিলেন, বা মনে হচ্ছিল যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে, সেই জন্য তাদেরকে ওইভাবে আটক করা হয়েছে এবং পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তার দেখানো বা অন্যান্য মামলার আসামি করা হয়েছে। কিন্তু বাড়ি থেকে তো কাউকে ডেকে নিয়ে বা ধরে নিয়ে যাওয়া যাওয়া হয়নি। মানে এখন আর আপনারা মুন্নি বাসায় সাহার থাকলে কথা আপনার বা নিরাপদ, অ্যাপারেন্টলি যদি দেশ ছাড়তে অ্যাপারেন্টলি চান এখন তাহলে? না, এটা আবার অন্য আলোচনা। বাসায় থাকলে নিরাপদ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বা সরকার আমাকে বাসা থেকে ধরে নিয়ে যাবে না। বা বাসা কেন, আমি যদি রাস্তায় আমি যে অফিসেও যাই, অফিস থেকেও ধরবে না বা কোথাও কিছু করবে না। কিন্তু ভয় তো আসলে অন্য জায়গায়। ভয়টা হচ্ছে বাংলাদেশে যে মব মব লিঞ্চিং এর সংস্কৃতি যেটি শুরু হয়েছে, সেখানে তো আর কোনো তারা সরকার সরকারের প্রধান উপদেষ্টার থেকে শুরু করে উপদেষ্টারা প্রতিনিয়তই বলে যাচ্ছেন, পুলিশের আইজিপি বলছেন, অন্যান্য যারা দায়িত্বশীল আছেন সকলেই বলছেন যে কোনো মব এগুলো সহ্য করা হবে না। কিন্তু তারপরেও তো দেখেন আজকের বাংলাদেশে, আজকে ঢাকা শহরে একজন অভিনেতাকে, সিদ্দিক বোধহয় নাম তার, তাকে রাস্তার মধ্যে ধরে টানা হেঁচড়া করে মারধর করে যে পরিমাণ হেনস্থা করা হলো, এটি তো নজিরবিহীন ঘটনা। মানে নজিরবিহীনের মাত্রা প্রতিদিন ছাড়িয়ে যাচ্ছে। একদিন একটা ঘটনা ঘটে, পরের দিন দেখি যে ওটার চেয়ে ভয়াবহ ঘটনা ঘটলো। তো ফলে এখন আপনি পুলিশের আইনের চোখে আপনি নিরাপদ, কিন্তু মবের চোখে তো আপনি নিরাপদ না। এবং মবের বিচার করার জন্য তো তাদের কোনো আদালত লাগে না, অভিযোগ লাগে না। তারা মনে করে যে আপনি ফ্যাসিস্টের দোসর। আপনি আসলেই দোসর কিনা, এই যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে কতজন আসলে প্রকৃতপক্ষে দোসর, কতজন প্রকৃতপক্ষে দালাল, বা যদি ধরেন সাংবাদিকদের, আমি অন্য আইনজীবী কি বলে রাজনীতিবিদ বা ব্যবসায়ী অন্যদের কথা আমি বলবো না, সাংবাদিকদের কথাই যদি ধরেন, যে সাংবাদিক এখন পর্যন্ত বোধহয় 100-150 মতো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তার মধ্যে প্রায় 50-60 জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে, অনেকের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। 150 শতাধিক বা 200-র কাছাকাছি সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। তো এগুলো করে না, এবং সরকারের সরকার যা প্রফেসর ইউনূসের সরকার দায়িত্ব নিলেন 8 আগস্টের, 9 তারিখেই বোধহয় জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে একটা চিঠি দেওয়া হলো, এবং চিঠি দিয়ে বলা হলো যে তখনকার প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে আরো অনেকের নাম, তার মধ্যে আমার নামও আছে, যে এরা ফ্যাসিস্টের দোসর, এদেরকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করতে হবে। তো এখন এটা তারা কিসের ভিত্তিতে এই রায়টা দিল যে এরা ফ্যাসিস্টের দোসর? ফ্যাসিস্টের দোসর হওয়ার জন্য তো কিছু কিছু না কিছু ক্রাইটেরিয়া লাগবে। হ্যাঁ, ফ্যাসিস্টের দোসর কেউ ছিল না সেটা আমি বলছি না, নিশ্চয়ই সকল ফ্যাসিস্টের, সকল স্বৈরাচারের অথবা সকল সরকারের, ফেরেস্তা সরকারেরও দোসর থাকে, দোসর ছাড়া তো কেউ চলতে পারে না। এখন আপনি যাকে ফ্যাসিস্ট বলবেন তার দোসর যারা, তারা ফ্যাসিস্টের দোসর। আপনি যাকে ফেরেস্তা মনে করবেন তারা ফেরেস্তার দোসর। সো দোসর হওয়ার জন্য যদি কোনো শাস্তি হয়, সেটা তো একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। যেমন ধরেন এই সরকার বর্তমান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, এই সরকার ক্ষমতায় এসে কিন্তু প্রায় 30 জনেরও বেশি সাংবাদিককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসিয়েছেন। তারা সাংবাদিকই ছিলেন, কিন্তু এখন তারা কেউ ওয়াশিংটনে প্রেস মিনিস্টার, কেউ লন্ডনে প্রেস মিনিস্টার, কেউ দিল্লিতে প্রেস মিনিস্টার, কেউ কলকাতায় উপ প্রেস মিনিস্টার, কেউ পিআইবির ডিজি, কেউ অমুক জায়গার এটা, কেউ অমুক কমিশনের সদস্য। তো এগুলো কি তারা দোষর না সরকারের? এখন পরবর্তীকালে যদি কোনোদিন সরকার পরিবর্তন হয়, তখন কি এদেরকে ধরে ধরে জেলে ভরা হবে এবং মামলা দেওয়া হবে যে তোমরা অমুক সরকারের দোষর ছিলা বলে? আমি তো মনে করি যে এটা একটা দায়িত্ব, এবং তারা সেই দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনে যদি তাদের অক্ষমতা থাকে, ব্যর্থতা থাকে, অথবা অযোগ্যতা থাকে, মানে অযোগ্যতা থাকে বলতে আমি বোঝাচ্ছি যে লোকটা অযোগ্য, তারপরেও তাকে সেরকম একটা দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র তার দলীয় আনুগত্যের কারণে।
সেক্ষেত্রে তাকে আপনি শাস্তি দিতে পারেন, মামলা দিতে পারেন। কিন্তু মানে দোষর একটা হবার কারণে লোক শাস্তি দেবার কিছু নাই, এটা তো স্পষ্ট। আমি একটু আপনার এরকম ওই, কোনো আইন তো নাই। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, ফ্যাসিস্টের দোষর বলতে কোনো অপরাধ আসলে পেনাল করে সংজ্ঞায়িত নাই। আমি একটু আপনার কাছে এটা শুনি যে আপনার কাছে গত মানে অনুষ্ঠানে যখন আপনার সাথেই কথা হচ্ছিল, তখন আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম যে তথ্য মন্ত্রণালয় থেকে বলেছিলেন তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যে যারা হয়রানির শিকার হচ্ছে সাংবাদিকরা, তাদের তথ্য মন্ত্রণালয়কে অবগত করতে এবং তারা ব্যবস্থা নেবেন। আপনি বলেছিলেন আপনি একটা ইমেইলও করেছেন, আপনার ডিটেলস জানিয়ে করেছেন। তখন পর্যন্ত কোনো হুম। সেটার কোনো আপডেট ছিল না। এরপরে কি কিছু হয়েছে? এরপরে প্রায় 2-3 মাস পরে আমি একবার যোগাযোগ করেছিলাম, কিন্তু দেখা গেল যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তখন যিনি পিআইও ছিলেন তিনি নাই, পরবর্তীকালে যিনি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম তিনিও নাই, হুম। ওইটার দায়িত্বে যিনি ছিলেন তিনি নাই, মানে সব বদল হয়ে গেছে। এবং সরকারি ক্ষেত্রে যেটা হয় যে ও আচ্ছা তাই নাকি, একটু দেখতে হবে খুঁজে, এরকম। হুম। এবং আমি ওইটার ব্যাপারে যে খুব আশাবাদী তা না, ওইটা দিয়ে আসলে কিছু হবে না। কারণ হচ্ছে কারো যে কি কিছু ওইটা একটা হয়েছে সরকারি আপনার সাংবাদিক প্রসিডিওর। বন্ধুরা যারা আসলে এরকম মামলার আছেন, না, আসামি হয়েছে? না, কারো কাছেই কোনো মেইলের জবাব আসেনি, হুম। কাউকেই বলা হয়নি যে আপনাকে মামলার আসামি করা হয়েছে, এটা ভুল হয়েছে এবং আপনার নাম বাদ দেওয়া হবে, এটা না। এটা শুধু পুলিশের তরফ থেকে বা আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে বারবার বলা হয়েছে যে যারা নিরপরাধ, যাদের হত্যাকাণ্ডের সঙ্গে বা কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, তারা তাদেরকে আসামি করা হবে না বা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না। এটা সরকারের তরফ থেকে বলছে এবং আমরা সেই কথাটা বিশ্বাস করার চেষ্টা করি। জি। আমি একটু এবারে আসলে সাংবাদিকতার বর্তমান অবস্থা কি আপনারা বলছিলেন, আপনি বলছিলেন যে আপনার ভাই বন্ধু বা ছাত্ররা এখন সাংবাদিকতায় অ্যাক্টিভ আছেন। এখন কি অবস্থা সেটা একটু আমি একটু জানতে চাই। একটা ফেসবুক স্ট্যাটাস বেশ সাংবাদিক মহলে আলোচিত হয়েছে। আপনার ফেসবুকেও দেখছিলাম যে আপনিও সেই পোস্টটা দিয়েছেন। সাব্বির খান, তিনি তার একটি পর্যবেক্ষণ, তিনি লিখছেন বাংলাদেশে এখন সাংবাদিকতা করে কারা? দর্শকদের জন্য একটু প্রথম অংশটুকু শুধু পড়তে চাই। 5 আগস্টের পরে সারা দেশে প্রায় 1,000-এর বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, বেসরকারি টিভি পত্রিকা দখল করা হয়েছে, মিডিয়াগুলোর বিভিন্ন পর্যায়ের স্বনামধন্য ও উঠতি সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, 327 জন সাংবাদিকের নামে হত্যাসহ অন্যান্য মামলা দেওয়া হয়েছে, সারা দেশে বিভিন্ন সময় 31 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, 4 দফায় 168 জনের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, জাতীয় প্রেস ক্লাব সহ সারা দেশে প্রেস ক্লাব থেকে 92 জন সাংবাদিককে বহিষ্কার ও সদস্যপদ স্থগিত করা হয়েছে, ব্যাংক হিসাব তলবের নামে 47 জন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে, শতাধিক সাংবাদিককে বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অনেকের ব্যাংক হিসাব জব্দ করে রাখা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলন ও পরবর্তীতে 8 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। তিনি আসলে শেষে যেই জায়গাটায় আমি যেতে চাই, অনেক বড় হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো এই চাকুরিচ্যুত সাংবাদিকদের শূন্যস্থান পূরণ করছে কে ও কারা? আপনার কাছে আসলে এই প্রশ্নটা জানতে চাই। আপনার ভাই বন্ধু এবং ছাত্ররা সাংবাদিকতায় আছে, আপনিও বলছিলেন অনেক সাংবাদিকরা আসলে তো চাকরিচ্যুত, এই সংখ্যাটা উনিও একটা সংখ্যা বলছেন, একটা সংখ্যা আমরাও জানি। এই জায়গাটা আসলে কারা পূরণ করেছে? আহ এই জায়গাটা পূরণ করেছে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন, কম যোগ্যতা সম্পন্ন সাংবাদিকরা। তারা সাংবাদিকই, কিন্তু হয় কি, আমি একটু অন্যভাবে বলি জিনিসটা, যে 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত বাংলাদেশের সরকারের বিভিন্ন যে ব্যর্থতা, আইন শৃঙ্খলা অবনতির থেকে শুরু করে, যখনই আপনি সরকারকে প্রশ্ন করবেন, তারা বলবে আমাদের পুলিশ তো এখনো হুম। উঠে দাঁড়াতে পারেনি। কেন পারেনি? কারণ ওই সময় হামলা হয়েছে, মামলা হয়েছে, অনেক পুলিশ হত্যা হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছে, অনেকে বিদেশে চলে গেছে, অনেকে নানা রকম ঝামেলা হয়েছে। তার মানে পুলিশের টপ অর্ডার পুরোপুরি ধসে গেছে। তো ধসে যাওয়ার কারণে যেটি হয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, পুলিশের পেশাগত মান অনেক নিচে নেমে গেছে। সাংবাদিকতার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। সাংবাদিকরা ওইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়নি বা তারা সবাই পালিয়ে গেছে তা না, কিন্তু যেহেতু চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায়। ফলে এক একজনের 20 বছর, 30 বছর, 25 বছরের অভিজ্ঞতা এবং সবকিছু ডিল করার যে সক্ষমতা, সেই জায়গায় যদি আপনি হঠাৎ করে এমন একজন লোককে দেন, যিনি ধরেন একটা টিভিতে, আমি জানি যে একজন টিভির সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে একজন রিপোর্টারকে। আচ্ছা, একজন রিপোর্টার, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি একসময় রিপোর্টিং এ কাজ করতাম, রিপোর্টার থেকে চিফ রিপোর্টার হয়েছি, তারপরে নিউজ এডিটর হয়েছি, নিউজ এডিটর থেকে চিফ নিউজ এডিটর হয়েছি, তারপরে হেড অফ নিউজ হয়েছি, তারপরে মানে এরকম করে করে, এবং এটা একটা দীর্ঘ প্রসেস। 20 বছর, 25 বছর সময় লাগে এই ধাপগুলি অতিক্রম করে এই পর্যন্ত আসতে। সেনাবাহিনীতে একজন সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢুকে একজন মেজর জেনারেল হতে তার 30 বছর লাগে। তো এখন হঠাৎ করে মেজর জেনারেল নাই, আপনি একজন ক্যাপ্টেনকে মেজর জেনারেল করে দিলেন, সে কি ওই মেজর জেনারেলের মতো চালাতে পারবে? পারবে না। বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রেও তাই ঘটেছে, এবং এখন যারা চালাচ্ছেন সেই ক্যাপ্টেন এবং মেজররা মেজর জেনারেলের চেয়ারে বসে সাংবাদিকতা পরিচালনা করছেন। কিন্তু
এর ফলে যেটি হয়েছে, সাব্বির খানই সম্ভবত লিখেছেন বা অন্য কেউ লিখেছেন আমি জানি না, যে এখন মানুষ টেলিভিশন বিমুখ হয়েছে। এবং আগে তো বলতো যে বিটিভিতে বাতাবি লেবুর ফলন হয়, সেই খবর প্রচার করা হয়, অন্য কোনো খবর থাকে না। এখন বাংলাদেশের সবগুলোই আসলে বিটিভি। বাংলাদেশ টেলিভিশন যা খবর প্রচার করে অন্য সব টেলিভিশনে আপনি দেখবেন অন্য কোনো খবর নেই, কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেই, কোনো ডেপথ, কোনো নিউজ নেই, হুম। কোনো একটা একটা কি বলে অনুসন্ধানী সাংবাদিকতা বলতে যেটি বোঝায়, বা একটা সমালোচনামূলক গঠনমূলক সমালোচনা হলেও সেটি তো সমালোচনা। কিন্তু সরকার এই কাজটি কেন করলো সেরকম কোনো সমালোচনার জায়গা নিউজের ভিতরে নাই। কিছু কিছু টক শো আছে যারা স্বাধীনভাবে কথা বলতে পারেন, ধরেন আমাদের বন্ধু মাসুদ কামাল বা এরকম দুই একজন আছেন, তারা হয়তো জিল্লুর রহমান, তারা যেহেতু কারো চাকরি করেন না, তারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন, বা এখনো বলতে পারছেন, কতদিন বলতে পারবেন আমি জানি না। তো সেরকম কথা তো আওয়ামী লীগের সময়ও অনেকে বলেছে, কিন্তু তাতে তো লাভ হয়নি কোনো। হুম। বাংলাদেশের সাংবাদিকতার মান তো আর টকশোর একজন দুজন বক্তা দিয়ে পরিবর্তিত হবে না। একটা সাংবাদিকতার পুরো প্রফেশনটাকে পরিবর্তন করতে হলে যে পেশাদারিত্বের জায়গাটা নিতে হবে, সেই জায়গায় আমরা যতটুকু এক তিন পা আগালে চার পা পিছাই এরকম জায়গার ভিতরে আছি। ফলে জি। 5ই আগস্টের পরে, এই বিপ্লবের পরে সাংবাদিকতাও এরকম একটা জায়গায় গিয়ে পড়েছে। এবং এখন বেশিরভাগ ক্ষেত্রে, আমি একটু ভদ্র ভাষায় বললাম যে কম আহ, দক্ষ বা কম যোগ্যতা সম্পন্ন, অনেক ক্ষেত্রে অনেক অযোগ্য দুর্নীতিবাজ, যাদের যাদের সাংবাদিকতার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই, শুধুমাত্র দলীয় কর্মী পরিচয়, একটা বিশেষ দলের কর্মী ছিল বা সমর্থক ছিল, বা মিডিয়ার ইয়ার সাথে ভালো সম্পর্ক, ফোন করে বলে দিল এই তোমাকে, ওকে তোমার এখানে অমুক চেয়ারে বসিয়ে দাও, এমনি হয়ে গেল। এইভাবে চলছে বাংলাদেশের সাংবাদিকতা এখন। যে কারণে মানুষ কিন্তু টেলিভিশন বিমুখ হয়ে যাচ্ছে। আমি পত্রিকার কথা জানি না, টেলিভিশনের প্রতি মানুষের আগ্রহ অনেকাংশেই কমে গেছে। বরং মানুষ এখন অনেক বেশি ফেসবুক এবং ইউটিউব নির্ভর হয়ে গেছে। যে কারণে আহ ফেসবুকের জনপ্রিয়তা বাড়ছে, ফেসবুকে ইউটিউবে যারা কথা বলছে তারা এখন অনেক বেশি সেলিব্রিটি, অনেক বেশি, তাদের কথার বিশ্বাসযোগ্যতাও অনেক বেশি টেলিভিশনের চাইতে। টেলিভিশন তো জানেই যে ওরা সরকার যা শিখিয়ে দিবে, আগে যেমন ছিল এখনো তাই, বরং এখন দিন দিন পরিস্থিতি আরো খারাপ হয়েছে। শেখ হাসিনার আমলে তো সংবাদ সম্মেলনে প্রশ্ন না করার অভিযোগে এখন যাদেরকে চাকরি কি বলে এখন জেলে নেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, যে তোমরা কেন প্রশ্ন করো নাই, তোমরা কেন তেল হুম। মারতা, তোমরা, আমি প্রশ্ন করতে আসিনি, প্রশংসা করতে এসেছি, এগুলি বলতা। আর এখন হচ্ছে প্রশ্ন করতে গেলে তাকে চাকরিচ্যুত করা হয়, তার নামে মামলা দেওয়া হয়। তো এখন কি করবে সাংবাদিকরা বলেন? মানে প্রশ্ন করতে গেলে মামলা দেওয়া হয়। আপনি কি এই মোস্তফা সরওয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, একদম সবশেষ ঘটনা হ্যাঁ। যেটি গতকালকে ঘটেছে সেটির কথা বললাম, যে দীপ্ত তার টিভির সংবাদ 3 জন সম্মেলনে সাংবাদিকের প্রশ্ন চাকরি করেছে। গেছে। কিন্তু প্রশ্নগুলো আমি যদি একটু দীপ্ত টিভির একজন, চ্যানেল আইয়ের একজন, এটিএন বাংলার একজন, আচ্ছা। তিনজনের চাকরি গেছে। কারণ তিনজন প্রশ্ন করেছিলেন সংস্কৃতি উপদেষ্টাকে এই জুলাই গণহত্যার শহীদের সংখ্যা ইত্যাদি নিয়ে। এখন শহীদের সংখ্যা, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়েও তো এখনো অনেকে প্রশ্ন করেন। 30 লক্ষ মানুষ মারা যায় নাই, ওইটা শেখ মুজিবুর রহমান ভুল করে বলেছিলেন, 3 লাখকে তিনি 3 মিলিয়ন বলেছেন, বলে না অনেকে? হুম। বলে তো, এটা একটা ন্যারেটিভ, এবং এই সরকারের ভিতরেও লোকজন আছে সেভাবে বলে। হুম। তো তাই বলে কি তাদের চাকরি চলে যেতে হবে? এটা, সে যদি প্রশ্ন করে থাকে, যে কোনো প্রশ্ন, একজন সাংবাদিক, কিন্তু আমি একটু সে তো এরকম কাউকে ভাবে মারতে আপনার কাছে যায়নি। এটা জানতে চাই জয় মামুন, যে এরকম ভাবে কি আগের আমলে প্রশ্ন কেউ করতো, মানে যদি বলি মন্ত্রীদেরকে? কি বলেন? আমি নিজে কত শত প্রশ্ন করেছি, খোদ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছি না, যে কেন আপনাকেই সব কাজ করতে হবে, ফায়ার ব্রিগেড, মানে কোথাও আগুন লাগলে ফায়ার ব্রিগেড পানি দিবে, সেটাও তো আপনি আপনি নির্দেশ দিয়ে দিয়ে দেন। একজন, ওই যে আবরার হত্যাকাণ্ডের ঘটনার পরেই তো এই প্রশ্ন করেছিলাম, যে বুয়েটের শিক্ষার্থী আবরার নিহত হলো, উনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে আসামি ধরতে হবে। তো এটা প্রধানমন্ত্রীর কেন পুলিশকে নির্দেশ দিতে? উনি আমার উপরে খেপে গেলেন এবং বললেন যে আপনারা তো দেখেছেন আগের প্রধানমন্ত্রী 12টা পর্যন্ত ঘুমায়, এটা সেটা, এবং আমি তো সরকার প্রধান, আমাকেই তো সবকিছু দেখতে হবে। এইরকম কেন? ফারুকীর প্রশ্নটা এমন কোনো কঠিন প্রশ্ন ছিল না। হুম। ফারুকীর রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, এবং কোন ধরনের কোনো মিডিয়া হ্যান্ডলিং করার, মানে এই জাতীয় আর কি নিউজ হ্যান্ডলিং করার, তিনি সিনেমার মানুষ ছিলেন, মানে আমি যদি সিনেমা এভাবে বানাতেন। কঠিন বা প্রশ্ন না, আমি কিন্তু একটু শেষ প্রশ্নটাকে করতে আপনার চাই কাছে এখানে, না যৌক্তিক বা মানে সঠিকভাবে প্রশ্ন করা হয়েছে বলে আপনার মনে হয়েছে? ভাই, প্রশ্নটা যতই অযৌক্তিক হোক, হুম। প্রশ্ন একটা প্রশ্ন। আপনি যদি দেখেন যে আমরা তো সাংবাদিকতায় যতটুকু পড়েছি, এক প্রশ্ন এক সাংবাদিক একজন ব্যক্তিকে 17 বার করেছে বিবিসির হুম। সেটে, এবং তারপরে ওই ভদ্রলোক উত্তর না দিয়ে মাইক্রোফোন ছিঁড়ে উঠে চলে গেছেন। এরকম ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে। প্রশ্নটা ওনার দৃষ্টিতে অযৌক্তিক, কিন্তু কারো না কারো যুক্তিতে তো যৌক্তিক হতে পারে, তাই না? হুম। কথা হচ্ছে যে উনি তো প্রশ্নই করেছেন, উনি তো গুলি করেননি। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন, প্রশ্ন করার অপরাধে সেই প্রশ্নটা আপনার যত অপ্রিয় হোক, আপনি বলতে পারেন যে না, এই প্রশ্নটার উত্তর আমি দিব না, বা এইটা প্রশ্নটা আমার কাছে রিলেভেন্ট মনে হয় না, হুম। আপনি অন্য প্রশ্ন করেন।
অসংখ্য কৌশল আছে। আমি বলছি রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলে যা হয়, আমি নিশ্চিত যে এখানে যদি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা জামাত ইসলামী বা যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যিনি রাজনীতি করে এসছেন বা ছাত্র রাজনীতি করেও অভিজ্ঞতা নিয়ে এসছেন, তিনি যদি এই প্রশ্নটা হ্যান্ডেল করতেন, তিনি নিশ্চিতভাবে অন্যরকম উত্তর দিতেন এবং এই অপ্রীতিকর ঘটনাটা ঘটতো না। আমি একটা ছোট্ট ঘটনা এখানে মনে করাতে চাই আপনাকে এবং এই অনুষ্ঠান যারা দেখবেন তাদেরকে। সেটি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের ইতিহাসে আমার বেশ কিছু রিপোর্টের কথা মানুষ মনে রেখেছে। একটা রিপোর্ট এখনো মানুষ বলে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হুম। মনে আছে? সেটা হুম। আমার রিপোর্ট ছিল। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী একটি শিশুর বাড়িতে গিয়েছিলেন, সেই শিশুটি বাবার কোলে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে মারা গিয়েছে। এখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে মাননীয় মন্ত্রী, এই যে শিশুটি মারা গেল, এটার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছিলেন? কেন? একটা বাবার কোল হচ্ছে একটা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, বাবার কোল, মায়ের কোল। সেই বাবার কোলেও যদি সন্তান নিরাপদ না থাকে, তাহলে অন্য মানুষ কিভাবে নিরাপদ থাকবে? তো উনি ফস করে উত্তর দিলেন যে হায়াত মওয়াত আল্লাহর হাতে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো তখন আমি বলেছিলাম যে জি, আমরা সবাই আল্লাহর মাল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সবাই আল্লাহর মাল, আপনিও আল্লাহর মাল। আল্লাহর যখন ইচ্ছা আপনাকে আমাকে নিয়ে যাবে, তাহলে আপনার সঙ্গে এত পুলিশ, সিকিউরিটি, র্যাব হুম। সারাক্ষণ এগুলো নিয়ে ঘোরেন কেন? আপনি একা একা ঘুরবেন। আল্লাহর মাল আপনার, আল্লাহর ইচ্ছা হুম। হলে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। সেই প্রশ্ন করার কারণে কিন্তু আমার চাকরি যায়নি, বরং সেই প্রশ্ন করে আমি যখন ফিরেছি, আমাকে পুলিশের কমিশনার তখন যিনি ছিলেন, তিনি ফোন করেছেন যে ভাই কিছু মনে করবেন না, উনি স্যার মানে মন্ত্রী মহোদয় রাগের মাথায় বলেছেন, হোয়াট এভার, আপনি এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। মানে এই পোলাইটনেসটা যেহেতু তিনি এটি হুম। তিনি বলেছিলেন, হুম। কিন্তু উনি বুঝেছেন যে এটা ঠিক করেন আপনি নাই। এটা বিএনপির আর সময়ের কথা এখন বলছেন। আমরা দেখছি, জি, তারপরে, হ্যাঁ, তারপরে এখন আওয়ামী আমরা লীগের দেখছি সময় উল্টো। এসেছে। মানে তখনও কি আওয়ামী লীগের সময়, মানে বিএনপির কথা বলছেন, আওয়ামী লীগের সময় আসছে, তখনও কি এরকম প্রশ্নের কারণে চাকরি যাবার? তখন তো আপনারা তো খুবই মানে সিনিয়র না, সাংবাদিক। বিএনপির আমলে কোনো সাংবাদিকের প্রশ্ন করার কারণে চাকরি যায়নি। হুম। আওয়ামী লীগের আমলে কোনো সাংবাদিকের প্রশ্ন করার কারণে চাকরি যায়নি। চাকরি অনেক কারণে গিয়েছে, সেটি ডিফারেন্ট। মালিক পক্ষের চাপে চাকরি যায়, ব্যবসায়ীদের চাপে চাকরি যায়, বিজ্ঞাপনদাতার চাপে চাকরি যায়, নেতাদের চাপে চাকরি যায়, মন্ত্রীদের চাপে চাকরি যায়, ডিজিএফআই বা সরকারি সংস্থার চাপে চাকরি যায়। কিন্তু একজন নেতাকে বা একজন মন্ত্রীকে প্রশ্ন করেছেন প্রকাশ্যে, সেটার জন্য চাকরি যাওয়া, এটা একটা একটা বিরল ঘটনা। আমি মনে করি যে এটা জি। জি। অসম্ভব। আপনি বলছেন মানে অনেক ধন্যবাদ একটু আবার ব্যাখ্যার আবার জন্য। এটার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে। আচ্ছা। আজকে তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বললেন যে দিগন্ত টিভির নিউজ সম্প্রচার বন্ধের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই, বা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনি দেখেন, ওই যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটা সংগঠন ফেসবুকে পোস্ট দিল যে 24 ঘন্টার মধ্যে যদি এই 3 দালালকে চাকরিচ্যুত করা না হয়, তাহলে মার্চ টু দীপ্ত টিভি, মার্চ টু এটিএন বাংলা, মার্চ টু চ্যানেল আই। তো এখন এই দেশে মার্চ টু অমুক মানে কি, এটা তো আমরা সবাই জানি, মানে 5ই আগস্টের আগের থেকেই যে মার্চ টু মানে হচ্ছে যে গিয়ে অলরেডি এটিএন বাংলা একবার আগুন দিয়ে পোড়ানো হয়েছে, অন্যান্য টেলিভিশনে হামলা হয়েছে। তো সেখানে এখন সঙ্গত কারণেই প্রতিষ্ঠানের 700-800 কর্মচারীকে বাঁচাতে হবে, প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে। কারণ একজনকে কোরবানি দিয়ে তো মানুষ তো কি করবে? আর এটিএন বাংলা বা দীপ্ত টিভির অথরিটি তো কিছু করার ছিল না। আবার দেখলাম যে দীপ্ত টিভি অথরিটি বলছেন, দীপ্ত টিভির একজন সিনিয়র সাংবাদিক হুম। সংবাদ মাধ্যমকে বলেছেন যে না, এটা আমাদের নিজস্ব আহ, অন্তর্বর্তী কি অন্ত- অন্ত- অভ্যন্তরীণ হুম। বিষয়, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। এমনকি কার ঘাড়ে কয়টা মাথা যে বলবে সরকারের মানে অমুকরা আমাদেরকে হুমকি দিছে, সেজন্য আমরা চাকরিচ্যুত করেছি বা নিউজ বন্ধ করেছি? এটা কেউ বলে পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? তো সাধারণ কমন সেন্স যাদের আছে তারাই বুঝবে যে আজকে গতকালকে এই ঘটনা ঘটলো, তারপর 24 ঘন্টার আলটিমেটাম দিল এবং তারা বললো যে আচ্ছা ঠিক আছে, নিউজই চালাবো না, যা, তো নিউজই দিব না, কোনো নিউজ বন্ধ। তো এই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার একদম বাস্তব অবস্থা। এবং আজকের হুম। সবশেষ ঘটনা, যে স্পষ্ট। ছেলে এটিএন বাংলায় আমার সহকর্মী ফজলে রাব্বি, তাকে, সে আমাকে একটু আগে ফোন করেছিল যে ভাই আমি তো কোনো দলের প্রশ্ন করার জন্য ওখানে যাই নাই, আমি জাস্ট প্রশ্ন করেছিলাম এইরকম এরকম একটা বিষয়। এই আদালত যেহেতু এখনো পর্যন্ত রায় দেয়নি, ফলে আমরা কিভাবে বলি যে তিনি 100 জন বা 14 জন বা 14,000 মানুষকে খুন করেছেন? হুম। যে কোনো কিছুতে একটা ফর্মালিটির ভিতর দিয়ে যেতে হয়। আর এটা রাজনৈতিক কর্মীরা রাস্তায় বলে মিছিলে, সেটা একরকম। আমরাও স্লোগান দিয়েছি ছোটবেলায় এরশাদের আমলে যে খুনি এরশাদের পতন চাই। এখন আমরা তো আর জানি না যে এরশাদ খুনি না খুনি, এটা তো রাস্তার স্লোগান। আর একজন দায়িত্বশীল হুম। মন্ত্রী বা উপদেষ্টার প্রেস কনফারেন্সে অন রেকর্ড বক্তব্য তো এক হতে পারে না, তাই না? হুম। কিন্তু সেখানে মোস্তফা সরোয়ার ফারুকী যে রিপ্লাইটা করেছেন সেটা সম্পর্কে একটু এক লাইন বলবেন? তিনি বলছেন এটা তিনি ইউএন এর রিপোর্ট থেকে বলছেন। তখন দেখলাম সাংবাদিক বলছেন হ্যাঁ, আমাদেরও তো ইউএন, রিসার্চ আছে। হ্যাঁ, ইউএন এর রিপোর্ট থেকেই বলুক আর যেভাবে বলুক, ঠিক আছে, তিনি বলেছেন। কিন্তু
তিনি যে ক্ষুব্ধ হলেন, এই ক্ষুব্ধ হওয়াটা তো ঠিক না। ইউএনএর রিপোর্ট তো একটা রিপোর্ট না, আরো অনেক ধরনের রিপোর্ট আছে, এবং সেই হুম, রিপোর্ট নিয়ে তো বাংলাদেশে তো আসলে কোনো রিপোর্টই শতসিদ্ধ না। এই ইউএনএর এই রিপোর্টের পরে আবার আরেকটা সংস্থা রিপোর্ট করে বলেছে যে এটা ঠিক না, এটা এখানে আসলে 1400 না 800 জন। সরকার তো 1400 জনের তালিকা প্রকাশ করে নাই। ইউএন যদি বলে 841 থাকে, বা 850 মতো একটা তালিকা প্রকাশ করেছে। হ্যাঁ হ্যাঁ, 841 861 একটা তালিকা দিয়েছে, তো 1400 তো ইউএন এর সেই রিপোর্ট তো আমরা পাই নাই। ইউএন তো নিশ্চয়ই গোপনে মোস্তফা সরোয়ার ফারুকীর বাড়িতে তার বালিশের নিচে রিপোর্ট রেখে আসে নাই। ইউএন রিপোর্ট দিলে সেটা ইউএন এর ওয়েবসাইটে থাকবে। তো সে কোথায় সেই রিপোর্ট? একজন মন্ত্রী বা একজন সচিব হ্যাঁ, বা সেই একজন রিপোর্টটা পদস্থ কিন্তু পাবলিক কর্মকর্তা। আছে, সেই রিপোর্টটা কিন্তু আছে, সেই রিপোর্টটা আমরা পড়েছি। 1400? হ্যাঁ, 1400, 1400? তারা 1400 বলছে। না না, 1400 নাম। নাম পাইনি, কিন্তু 1400 জন হ্যাঁ মারা গেছে হ্যাঁ সেটা ইউএন রিপোর্টে বলছে। হ্যাঁ। এখন এখন সেই 1400 জনের ভিতরে তো কয়েকশো আছে পুলিশ, যেটি যাদের জন্য হুম, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যে এদের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আছে না, তারা তারা বাংলাদেশের নাগরিক না? হুম, তো নিশ্চয়ই। তারা তারা কি ওই তাদের কেউ কি শেখ হাসিনা মেরেছে? মানে আমি সেই তর্কে যাচ্ছি না, হুম, কথা হচ্ছে যে বাংলাদেশের তো মানুষের হত্যাকাণ্ড, মানে যে কোনো একটা হত্যাকাণ্ড দোষের, 1000টা হত্যাকাণ্ড দোষের, 1 লক্ষ হত্যাকাণ্ড দোষের। যেই একটা খুন করাও, যা একটা খুন করলেও মৃত্যুদণ্ড হবে, 1000 খুন করলেও মৃত্যুদণ্ড হবে। কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আদালত রায় দিচ্ছে কাউকে, হুম, হুম, ইউএন তো আর এটা বলে দেয় নাই যে এই 1400 লোক শেখ হাসিনার গুলিতে মারা গেছে, বলছে এটা? না, বা আপনার গুলিতে আমাকে যে আসামি করা হয়েছে, আমি তিনজনের হত্যা মামলার আসামি, ইউএন কি বলেছে যে জয় মামুন তিনজনকে মেরেছে? হুম, এখন আপনি মামলা দিলেন, কিন্তু মামলা দিতেই পারেন, তো এখন আপনি যদি আমাকে এই অনুষ্ঠানে বলেন যে আপনি তো তিনজনকে খুন করেছেন, আমার আমার সেটা কেমন লাগবে শুনতে? হুম, যতক্ষণ না পর্যন্ত এটা তদন্ত হবে, প্রমাণ হবে। একটা মামলারও তো এখন পর্যন্ত চার্জশিট হয়নি, একটা মামলারও তো অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে এইসব কথা বলার আগে আমি বলেছি আবারও যে রাস্তায় বা জনসভায় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক জি। বক্তব্য দিতে পারেন, সেখানে হয়তো কিন্তু একটা বিতর্ক, বড় মন্ত্রণালয়ের বিতর্কের মন্ত্রী জায়গা, হিসেবে। যদিও ইউএন এর পক্ষ থেকে বলা হচ্ছে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি নির্দেশদাতা হিসেবে সেখানে চিহ্নিত করা হয়েছে, তার প্রেক্ষিতে তারা কিছু রেফারেন্স দেওয়া আছে, মানে ডকুমেন্টস রেফার করে দিচ্ছে যে কিভাবে কিভাবে তারা এই কনক্লুশনে আসছে। সেটি হয়তো আরেকটা আলোচনায় যেতে পারি, কিন্তু আপনার ওই বক্তব্যটাকে আমি সামারাইজ করে নিচ্ছি যে প্রশ্ন যৌক্তিক বা অযৌক্তিক যাই হোক, তার জন্য সাংবাদিকের চাকরি যাওয়াটা একটা বিরল ঘটনা, বা এটি খুবই একটা আহ, মানে খারাপ ঘটনা। আপনার কাছে একটু এটা জানতে চাই যে এই যে আপনি বলছিলেন যে এখন মেজর ক্যাপ্টেনরা সাংবাদিকতার পলিসি মেকিংয়ে আছে বা নির্ধারণ করছে কর্তৃপক্ষ। আগে যখন আমলের পরিবর্তন হতো, এরশাদ আমল থেকে বিএনপি আমল বা শেখ হাসিনার মানে আওয়ামী লীগের আমল, আবার বিএনপি আমল, তখন কি আমল পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতার মাথা পরিবর্তন হতো বা সাংবাদিক পরিবর্তন হতো? আচ্ছা, এরশাদের পরের ঘটনাটা আমি জানি না, কারণ তখন আমি সাংবাদিক ছিলাম না। এরশাদ পতনের পরে আমি সাংবাদিকতা এসেছি, এবং আমি সাংবাদিকতা আসার পরে প্রথম পরিবর্তন দেখেছি 1996 সালে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় ছিল, সেখান থেকে আওয়ামী লীগ আসলো, শেখ হাসিনার সরকার। সেখানে আমি যত আমার জানা মতে একটা পদেও কোথাও পরিবর্তন হয়নি। মানে পত্রিকা বা টেলিভিশনের কথা বলা হচ্ছে, প্রাইভেট গণমাধ্যম, হ্যাঁ, সরকারি পর্যায়ে বিটিভির ডিজি পরিবর্তিত হতো, হুম, বা ওই যে একটু আগে বললাম যে সরকারের বিভিন্ন পদ আছে, প্রেস মিনিস্টার, পিআইবির ডিজি, এগুলো এইসব সাংবাদিকদেরই পদ। আগের সরকার তাদের পছন্দের সাংবাদিকদেরকে নিয়োগ দিতেন। নতুন সরকার এসে, নতুন সরকার আসলে এদেরকে ওরা আগে যারা থাকে ওরা নিজেরাই পদত্যাগ করে চলে যায়, এটা একটা সাধারণ ভদ্রতা। হুম, তো সেই ভদ্র তারা পদত্যাগ করে চলে যায়, এবং সেখানে নতুন সরকার এসে নতুন লোককে নিয়োগ দেয়। এগুলো ওই রকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে, রাষ্ট্রদূতের চাকরি বা প্রেস মিনিস্টারের চাকরি বা যাই হোক। কিন্তু একটা টেলিভিশন দখল করা, পত্রিকা দখল করা, পত্রিকার মালিকানা দখল করা, এইটা খুব একটা ঘটেনি। হ্যাঁ, শেখ হাসিনার আমলে শেষের দিকে কিছু ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে ব্যাংক দখলের ঘটনা যেমন ঘটেছে, টেলিভিশনের ক্ষেত্রে দুই একটা টেলিভিশন, যেমন ধরেন একুশে টেলিভিশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওটার মূল মালিকানা আব্দুল সালামের ছিল, সেখান থেকে আব্দুল সালামের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে তিনি যখন জেলে গেলেন, তখন এস আলম একুশে টেলিভিশন দখল করেছিলেন। আবার আহ, সেটি কিন্তু অন্য ইস্যু। রফিকুল আমিন বা রফিকুল আলম, কি নাম হুম, ভদ্রলোকের, ডেস্টিনি, হুম, হুম, উনি যখন জেলে গেলেন দীর্ঘদিনের জন্য, ওনার টেলিভিশনটা ওনারই ঘনিষ্ঠজনরা চালাতেন, সেটাকে ঠিক দখল বলা যাবে না। এরকম কিছু ঘটনা আছে। আর কিছু টেলিভিশন তো বন্ধ হয়েছে, বিএনপি ক্ষমতায় থাকতে যেমন একুশে টেলিভিশন বন্ধ হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেরকম দিগন্ত টিভি, ইসলামী টিভি, চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে। সাংবাদিকতা বা সাংবাদিক নিগ্রহের ঘটনা সকল আমলেই ঘটেছে, কিন্তু এবার যেটা ঘটছে সেটা হচ্ছে মাত্রা ছাড়া, সীমাহীন আর কি। এত বেশি এই 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 8 মাসের ভিতরে এত কাহিনী কখনো ঘটে নাই। আর সাংবাদিকদেরকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করার জন্য চাকরিচ্যুতির ঘটনা আমার
জানা মতে জানা কখনো মতে ঘটে দেখিনি। নাই। জি, অনেক ধন্যবাদ জয় মামুন। নিশ্চয়ই এখন যারা সাংবাদিকতায় খুব অ্যাক্টিভ রোল প্লে করছে তাদেরকেও আমি এই প্রশ্নটি পরবর্তীতে করবার চেষ্টা করব। আরেকটা প্রসঙ্গে যাই, আপনি আরেকটা ফেসবুকে আপনি আপনার ফেসবুকে পোস্ট লিখছেন যে প্রধান উপদেষ্টার আইফোন 16 প্রো ম্যাক্স প্রেস উইং এই শিরোনামে আপনি বলছেন, আচ্ছা আশরাফুল আলম খোকন, সাখাওয়াত মুন, তোমরা যখন প্রেস উইংয়ে ছিলা তোমাদেরও কি আইফোন প্রো ম্যাক্স দিত সরকার? বিশেষ দ্রষ্টব্য, গুগল করে দেখলাম বাংলাদেশের একটা আইফোন 16 প্রো ম্যাক্সের দাম 1,54,000 টাকা, সেই হিসেবে 6টার দাম হওয়ার কথা ছিল 9,24,000 টাকা। অবশ্য সরকারের জন্য রেট সবসময় একটু বেশি হয়, এখানে কত বেশি জানি না। আপনার স্ট্যাটাস, আপনি কি মনে করেন যে এই আইফোন 16 প্রো ম্যাক্স প্রেস উইংয়ের সদস্যদের দেওয়া এটি কি অস্বাভাবিক ঘটনা বা অযৌক্তিক? অস্বাভাবিক এবং অযৌক্তিক দুটেই। কারণ হচ্ছে, টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস উইং এর কোনো দরকার আছে বলেই আমার মনে হয় না। ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ, আপনি যেখানে থাকেন সেখানে তো তথ্যমন্ত্রীই নাই, তথ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় নাই আমেরিকায়, আপনি জানেন? হুম। হয়তো জানেন অথবা জানেন না, কিছু যায় আসে না আপনার জানা না জানাতে। কিন্তু দর্শকদেরকে উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমেরিকায় প্রেস মিনিস্ট্রি অফ প্রেস নাই, কিন্তু আপনি খোঁজ করে দেখতে পারেন। তো এই দেশে কি আমেরিকায় টেলিভিশন পত্রিকা চলে না? আমাদের দেশে হচ্ছে সবসময় একটা, মানে গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়ার একটা ব্যাপার থাকে, একটা প্রেস উইং থাকতে হবে প্রধানমন্ত্রীর। তারা সবসময় প্রধানমন্ত্রী যেখানে যাবে বা প্রধান উপদেষ্টা যেখানে যাবে তারা সব আদ্দালির মতো পেছনে দাঁড়ায় থাকবে। তারপরে হচ্ছে এদের কাজ কি, আগে যা প্রেস কনফারেন্স হতো, অমুককে আসতে হবে, নাম তালিকা দেওয়া, অমুককে আসা যাবে না, তোমার নাম কেটে দেওয়া হলো। তারপরে হচ্ছে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি কি, উনি এতটার সময় অমুক জায়গায় ফিতা কাটবেন, অমুক 300 ব্রিজ উদ্বোধন করবেন। আর এখনকার প্রধান উপদেষ্টা আগামীকাল সকালবেলা পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে পুলিশের অমুক কর্মসূচিতে বক্তব্য রাখবেন। এগুলির জন্য একটা 7 জন 8 জন 10 জনের একটা প্রেস উইং লাগে, তাদের গাড়ি লাগে, তাদের বাড়ি লাগে, তাদের আইফোন 16 প্রো ম্যাক্স লাগে কেন? মানে আমি তো কোনো প্রয়োজন দেখি না। তাদের তো অফিস আছে, অফিসে কম্পিউটার আছে, সবকিছুই আছে। এবং আজকে আমার প্রশ্নটা হচ্ছে যে কালকে যখন আমি এটা লিখেছি, আমি সত্যি সত্যি জানতাম না যে এক একটা আইফোনের দাম ধার্য করা হয়েছে 2,57,000 টাকা। আপনি আমেরিকায় থাকেন, আমেরিকায় যে কোনো একটা অ্যাপল স্টোরে গিয়ে দেখেন আইফোন 16 প্রো ম্যাক্স এর দাম কত। 2,57,000 টাকা কোনোভাবেই না। আমি 1,54,000 টাকা ঢাকার গুগল করে ঢাকার মার্কেটের প্রাইস দেখেছি, সেখানে দেখলাম ধরা হয়েছে 2,57,000 টাকা, তার মানে প্রায় ডবল। তো রূপপুরের বালিশ কাণ্ড নিয়ে আমরা অনেক সমালোচনা করি আগের সরকারের। এই দেশের মানুষ, এই ছাত্ররা যে রাজপথে আন্দোলন করলো, জীবন দিল, তারা কি একই ঘটনার পুনরাবৃত্তির জন্য জীবন দিয়েছিল? নিশ্চয়ই তো মানুষ পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনটা কি এই যে প্রেস উইং এর লোকদেরকে আইফোন 16 প্রো ম্যাক্স দিতে হবে? আচ্ছা ভালো কথা, প্রেস উইং তো আসমান থেকে নেমে আসা কোনো উইং না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্য প্রধানমন্ত্রী বা এখন প্রধান উপদেষ্টা বলে, তার কার্যালয়ের অন্য অনেক উইং এর মতোই একটা উইং। একটা মিনিট, একটু টেকনিক্যাল আমি কিন্তু শুনতে পাচ্ছি। সমস্যা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংখ্য উইং আছে, তার একটা উইং হচ্ছে প্রেস উইং। তাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবার তো কোনো কারণ নেই। আজকে প্রেস উইং কে আপনি আইফোন 16 দিলেন, সেপ্টেম্বরে আইফোন 17 বের হবে, তখন অন্য উইং বলবে যে আমাদেরকে আইফোন 17 দিতে হবে কারণ আমরাও রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কাজ করি। তারপরে সরকারের সচিব, সিনিয়র সচিব যারা আছেন তারা বলবেন আমরা সরকারের সর্বোচ্চ পদে থাকবো, আমরা আইফোন 16 প্রো ম্যাক্স পাবো, 17 বা 18 প্রো ম্যাক্স পাবো না, এটা তো হতে পারে না। তারা নিজেরাই একটা আইন ব্যবস্থা করে ফেলবে এবং নথি চলে যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। উনি বাধ্য হয়ে বিবেকের তাড়নে, আচ্ছা অমুককে অমুককে দিয়েছি, একে না দিলে কেমন হয়, হয়ে যাবে। তারপরে আসবে ডিসি সাহেবরা, বাংলাদেশের 64 জেলার ডিসিরা বলবে আমরা তো জেলা পর্যায়ে মাঠ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এসপিরা আসবে, পুলিশ কমিশনাররা আসবে, অমুকরা আসবে। আপনি কত হাজার আইফোন 16 প্রো ম্যাক্স দিতে পারবেন? বাংলাদেশে তো অ্যাপল কোম্পানির নতুন শাখা খুলতে হবে এখানে। আমি সেই বিবেচনায় অনেকে আবার আমাকে আমার ওই স্ট্যাটাসের সমালোচনা করে লিখছে, বলছে যে আগের আমলে লুটপাট হতো, ব্যাংক লুট হতো, টাকা পাচার হতো, সেগুলি আপনি চোখে দেখেন না, এটা দেখলেন। লুটপাট, টাকা পাচার সবই অন্যায়। সেগুলো চোরেরা চুরি করতো গোপনে বা পাচার করতো গোপনে। আর এটা তো গোপনে না, এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে একজনকে একটা উপহার দেওয়া হচ্ছে, উপঢৌকন দেওয়া হচ্ছে। কেন, কোন যুক্তিতে, কোন প্রয়োজনে? জি, তারা কি কাজ সাংবাদিক করবেন? গোলাম আমি মুর্তজা শুরুতে যিনি এখন বলেছি, ওয়াশিংটনে আমি প্রেস শুরুতে বলেছি, মিনিস্টার, তিনি না না একটা, আমি বলি একটু, আচ্ছা আমি শেষ করেন শুরুতে আমি, হ্যাঁ। বলেছি যে প্রেস উইং এর কোনো প্রয়োজনই নাই। প্রেস মিনিস্ট্রিরই কোনো প্রয়োজন আছে কিনা সেটা অন্য বিতর্ক, কিন্তু প্রেস উইং এর তো কোনো প্রয়োজনই নাই। বা থাকলেও 1 2 জন লোক থাকতে পারে সেখানে, মানে এত লটবহরের কোনো দরকার নাই। হ্যাঁ, এটা সেটা হচ্ছে তো আগের আমলেও মানে 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 এটি তো একটা 12 হাত ধারাবাহিকতা, এটা তো। কাকুরের আগের আমলে যা ছিল তাই যদি থাকতো তাহলে আর এই বিপ্লব বিদ্রোহ,
অভ্যুত্থান, জি। এই নতুন বাংলাদেশ, এগুলি কেন জি। আগের আমলে যা ছিল আপনার তাই আপনার যদি কপি অবস্থাতে পেস্ট করেন আমার মনে আপনারা? হয় স্পষ্ট। মানে এটাও অনেকে বলেন যে আগের আমলে তো এমপিদেরকে গাড়ি দেওয়া হতো। তারও অনেক সমালোচনা আছে। আ সেই বিষয়টি মানে এই বিষয়গুলো আনা হচ্ছে। আমি সাংবাদিক গোলাম মর্তুজার ফেসবুকের পোস্ট সেটিও একটু আনতে চাই। তিনি লিখছেন, "প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যদের জন্য সবচেয়ে ভালো ফোন বা আইফোন কেনা হবে। সেটাই তো স্বাভাবিক। আমি নিজে আইফোন ব্যবহার করি আইফোন 3 থেকে। অফিস থেকেও সবসময় আইফোন পেয়েছি। অ্যাপলের ল্যাপটপ পেয়েছি। আইফোনের চেয়ে অনেক বেশি দামি গাড়ি পেয়েছি। আরও অনেক সাংবাদিক পেয়েছেন। যোগ্যতার মাপকাঠিতে পেয়েছেন। বেসরকারি অফিস আইফোন ল্যাপটপ দিলে সমস্যা নাই, সরকার দিলে সমস্যা হবে কেন? আইফোন দিয়ে যে কাজ করা যায় ওয়ালটন দিয়ে তা করা যায় না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া চালানোর জন্যও ভালো ভালো ফোনই ভালো। সোশ্যাল মিডিয়ায় সবাই তো ফুললতা নিয়ে থাকে না, প্রফেশনাল কাজও করে। সেই কারণেই আইফোন দরকার হয়। আইফোন সবার ক্ষেত্রে বিলাসিতা নয়, প্রয়োজনীয় প্রযুক্তি।" কি বলবেন? আচ্ছা, আমি নিজে খুব ফুল লতাপাতা নিয়ে থাকি, আজকে না, বহু আগের থেকে। আমি আইফোন, গোলাম মর্তুজা আমার বন্ধু, তিনি, আমরা একসঙ্গে বহু টকশো করেছি এবং কোনোদিন তার সঙ্গে আমার টকশোতে কোনো ঝগড়াঝাটিও হয় নাই। আমরা মোটামুটি একই টোনে কথা বলতাম। এখন তিনি সরকারি চাকরি করেন, তিনি সরকারের ভাষায় কথা বলবেন। আগের গোলাম মর্তুজা আর এখনকার গোলাম মর্তুজা তো এক না। সরকারের দায়িত্ব পেলে আমিও হয়তো অন্যরকম ভাষায় কথা বলবো। ফলে এখন গোলাম মর্তুজা এমন কথা এমন কিছু বলবেন না যেটাতে তার সরকার বিব্রত হয় বা বিরক্ত হয়। তিনি এমন কিছুই বলবেন যেটাতে তার সরকার খুশি হয়। তিনি একটা ভালো পোস্টিং পেয়েছেন, সেই পোস্টিংটা যাতে তিনি স্বচ্ছন্দে সেখানে থাকতে পারেন, তার যাতে কোনো অসুবিধা না হয়, তার যেন কোনো সমালোচনা কেউ না করতে পারে, সেজন্য তিনি এই কথা বলবেন। কিন্তু তিনি নিজেও জানেন যে প্রেস উইং এর আসলে এরকম এমন কোনো কাজ নাই যে এই হুম। কাজ আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে করতে হবে। আমি এটুকুই বলতে চাই, জি, আর কিছু না। আপনি আপনি বলছেন আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে করতে হবে এমন কোনো কাজ প্রেস উইংয়ের নাই। শেষের দিকে আসি যে এই সরকার আসলে কতদিন? এই বিষয়ে এই আলোচনাটা একদম সব মহলে এই আলোচনাটা চলছে। বেশ টক অফ দ্য টাউন। নির্বাচন কবে? আমরা দেখেছি যে এই ডক্টর ইউনূসকে ৫ বছর দেখতে চান। একদম সার্জিস আলমের সেই পোস্ট থেকে শুরু করে ওয়াজে আজীবন ডক্টর ইউনূসকে ক্ষমতায় মানে রেখো, আল্লাহর কাছে চাইছেন যে যেই নিয়ামত দিয়েছো সেই নিয়ামত তুলে নিয়ে যেও না। মানে প্রায়ই এই বিষয়গুলো বলি। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন এখন যদি ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তেও চান মানুষ গড়াগড়ি দেবে। এইরকম কথা বলছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকেও শুনেছি যে তিনি বলছেন মানুষ রাস্তা দিয়া হুনি, তিনি শুনছেন যে হুম। আরও ৫ বছর থাকেন। ডক্টর ইউনূসকে আমরা সবশেষ আল জাজিরায় সাক্ষাৎকারে তিনি বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছেন না অন্তর্বর্তী সরকারকে যেতে আজই আমাদের নির্বাচন দেন বা আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো। এটা হচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্য। কি মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকার আর কতদিন থাকতে আচ্ছা, পারে? শোনেন, ডক্টর ইউনূস সরকার প্রধান। এর আগে শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন, তার আগে ডক্টর ফখরুদ্দিন আহমেদ ছিলেন, তার আগে বেগম খালেদা জিয়া ছিলেন, বা লম্বা ইতিহাস আমি বলতে পারবো। কিন্তু আমি একটা জিনিস কমন দেখি, সেটা হচ্ছে যে ওই সিংহাসন, যেটিকে আমরা বলি রাষ্ট্রীয় প্রধানের আসন, ওই আসনে যিনি বসেন তিনি একই কথা বলেন, সকলের এক ভাষা। এটি চেয়ারের ভাষা, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষা না। হুম। কারণ ওই চেয়ারে যিনি বসেন তিনি মনে করেন যে তাকেই দরকার বাংলাদেশে, তাকে ছাড়া অন্য কাউকে কখনো কেউ চায় না এবং ভবিষ্যতেও চাইবে না। শেখ হাসিনাকে তিনি বলতেন যে মানুষ তাকে চায়, খালেদা জিয়া বলতেন অনন্তকালের জন্য তাকে চায়, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাকে চায়। প্রফেসর ইউনূস মনে করছেন যে দেশের শান্তি শৃঙ্খলার জন্য তাকে চায়। তো ওনারা ক্ষমতায় যারা থাকেন তারা একই রকম ভাবে কথা বলেন, এর মধ্যে নতুন কিছু নাই। কিন্তু উনি তো একটা দায়িত্ব নিয়ে এসেছেন, উনি একটা অঙ্গীকার নিয়ে এসেছেন। এবং ওনাকে যারা ক্ষমতায় বসিয়েছে, উনি নিজেই বলেছেন ওনার নিয়োগকর্তা কারা। ওনার নিয়োগকর্তা ছাত্ররা। তারপরে সেই সময় সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল। সেনাবাহিনী প্রধানের একটা অঙ্গীকার আছে রাষ্ট্রের কাছে, জাতির কাছে, যে 18 মাস সময় তিনি দিয়েছেন এই সরকারকে, যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। প্রফেসর ইউনূসের সঙ্গে তার কথা হয়েছে এবং সেই 18 মাস শেষ হবে হয়তো আগামী বছরের এই বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে, আহ, জানুয়ারি ফেব্রুয়ারি হোয়াট এভার। তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটা আলোর, শিক্ষা স্বাস্থ্য সব জায়গায় খবরাখবর নিতে হবে, সব জায়গায়। সেই জায়গাটাতে তো সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে। প্রত্যেকদিন মব মানুষকে অ্যাটাক করছে, প্রত্যেকদিন ডাকাতির ঘটনা ঘটছে, ধর্ষণ হচ্ছে, ছিনতাই জি, হচ্ছে, অমুক হচ্ছে, স্পষ্ট মানে তমুক ডে টু হচ্ছে, ডে কাজে ব্যর্থ হচ্ছে দ্রব্য। বলে আপনি মনে করছেন জয় মামুন। হ্যাঁ। তাহলে আপনার কি মনে হয় নির্বাচনটা কবে হবে? কারণ এর প্রেক্ষিতে আমি আসলে সাংবাদিকতা নিয়ে একটু প্রশ্ন করবো। নির্বাচনটা কবে হবে মনে হয় আপনার? আচ্ছা, আমার ধারণা আগামী জুনের আগে তো নির্বাচনের কোনো সম্ভাবনাই আচ্ছা। নাই। এবং জুন মাসেও তখন হয়তো এরকম একটা এক্সকিউজ আসতে পারে যে জুন মাস বর্ষা বাদলের সময়, এই সময় নির্বাচন হবে কিনা জানি না। আচ্ছা হুম। ঠিক আছে, আরো একটু শীত পর্যন্ত অপেক্ষা করেন। ঠেলে ঠুলে আগামী ডিসেম্বর পর্যন্ত নেওয়ার একটা চেষ্টা হতে পারে, আগামী বলতে 2026-এর ডিসেম্বরে।
নির্বাচন যেতে পারে বলে আমার ব্যক্তিগত হান্স, মানে জি, নো ক্লু, আপনার ব্যক্তিগত কোনো কোনো আপনার সোর্স ব্যক্তিগত নাই আমার। মতামত। জি। তাহলে এই হ্যাঁ। সময়ের মধ্যে মানে আপনাদের ভাগ্য যারা আসলে মামলায় হত্যা মামলার একাধিক হত্যা মামলার আসামি হয়ে আছেন, সাংবাদিকদের বলছি আমি। তাদের ভাগ্য পরিবর্তনের কোনো জায়গা দেখেন? বা এমনকি নির্বাচনের পরে সংবাদ মানে সরকার পরিবর্তনের পর? আচ্ছা, নির্বাচনের পরে কি হবে সেটা আমি জানি না, কিন্তু এখন আপাতত যে অবস্থা দেখছি, যে প্রশ্ন করার কারণে যখন সাংবাদিকের চাকরি যায়, তাও তো আজকে 3 জনের চাকরি গেছে প্রশ্ন করার কারণে, আমাদের মতো অনেকের চাকরি তো গেছে কোনো কিছু না করার কারণে। আমরা তো কিছু জানিই না, তারপরে তো চাকরি হুম, চলে গেছে, তাই না? বাসায় এসে শুনলাম যে কালকে অফিসে যেতে হবে না কারণ তোমার চাকরি নাই। কেন? তো কোনো কেন নাই। হুম, তো এইরকম একটা বাস্তবতায় প্রেস উইং প্রধান উপদেষ্টার বলছে যে বাংলাদেশে নাকি সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা, এর আগে নাকি কোনোদিন এত স্বাধীনতা হুম। ছিল না। এই কথাটা অবশ্য সবাই বলে, আগের সরকারও বলতো, তার আগের সরকারও বলতো, ভবিষ্যতে যারা আসবে তারাও বলবে যে এই প্রথম বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা হলো। আমি যেটা আমার বা আমার মতো যারা আমাদের সহকর্মীদের ব্যাপারে বুঝি, সেটা হচ্ছে যে সহসা আমাদের সামনে কোনো আলোর আহ রেখা দেখা যাচ্ছে না। মানে ওই যে মাহবুব ভাই 111-এর সময় উপদেষ্টা বলেছিলেন যে টানেলের শেষ মাথায় আলো, তা আমরা এখন টানেলের শেষ মাথায় কোনো আলো দেখতে পাচ্ছি না। কারণ এই মুহূর্তে আমাদেরকে তারা কোনো চাকরি করার সুযোগ দিবে না, আমাদেরকে ফ্যাসিস্টের দোসর ট্যাগ লাগিয়ে মামলা মোকদ্দমা দিয়ে কোণঠাসা করে রাখার চেষ্টা করবে। এটি আসলে তারা জানে যে আমরা খুন করিনি, আমরা কোনো কিছু করিনি, কোনো অপরাধ, মানে ওই যে পদে বসিনি, বা আমরা অনেকেই তো সরকারি কোনো সুযোগ সুবিধা নেইনি, বাড়ি নেইনি, প্লট নেইনি, বা কোনো টেলিভিশনের মালিক হয়নি, কিন্তু তারপরেও আমরা যেহেতু কথা বলতে পারি এবং আমাদের কথা নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্ব আছে, কিছু কিছু মানুষ হয়তো আমাদের কথা শুনতে পছন্দ করে বা আমাদের কথায় অনুপ্রাণিত হয়, সেজন্য আমরা যাতে কথা বলতে না পারি সেজন্য আমাদের মুখটা বন্ধ রাখার জন্যই এরকম একটা মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে একটা ভয়ের মধ্যে, জি। চাপের মধ্যে মানে রেখে টানেলের শেষে রেখে আপনারা দেওয়া। আপাতত এটাই কোনো হচ্ছে আলোর আমার জায়গা দেখছেন না। ব্যক্তিগত জয় ধারণা। মামুন, শেষ প্রশ্ন, মানে শেষ করতে চাচ্ছি কিন্তু তারপরে প্রশ্ন বাড়ছে। শেষ প্রশ্ন যদি জিজ্ঞাসা করি যে আপনি গণমাধ্যমের কর্তা ব্যক্তি ছিলেন, মানে নিচের দিকেরও অনেকের চাকরি গেছে। আসলে সাংবাদিকরা চাকরি ছাড়া যারা আছেন, এখন যারা বেকার হয়ে গেছেন চাকরি হারিয়ে, কেমন আছেন? তাদের আসলে সাংবাদিকরা তো খুব বড়লোকও হয়ে পারেন না, অনেক টাকা পয়সা ইনকামও করেন না। তাদের জীবন জীবিকা এখন কিভাবে চলছে? ধরেন ঢাকা শহরে যদি 1,000 ওয়ার্কিং জার্নালিস্ট থাকে, তার মধ্যে আপনি 100 জন পাবেন যারা সচ্ছল। সচ্ছল বলতে দীর্ঘদিন চাকরি করেছেন, তাদের মধ্যে কেউ কেউ বাড়ি গাড়ির মালিক হয়েছেন। আহ, তারা সচ্ছল, তাদের জন্য খুব একটা 2, 4, 6 মাস কষ্ট করে চলা, আহ, বেতন না পেলেও চলবে, কারণ তাদের কিছু সঞ্চয় আছে, কিছু প্রপার্টি আছে, কারো হয়তো বাড়ি ভাড়া দেওয়ার, বাড়ি ভাড়া পায়, এরকম এরকম সাংবাদিক আছেন। সকল সাংবাদিক যে আগের, সেই আগের 60-এর দশকের মতো ঝোলা ব্যাগ নিয়ে ঘুরে, বাড়ি ভাড়া দেয় না, তাদেরকে মেয়ে বিয়ে দেয় না সাংবাদিকের কাছে, সেই অবস্থা নাই। কিন্তু 10% সাংবাদিকের অবস্থা ভালো, তারা 6 মাস 1 বছর কষ্ট করে চলতে পারবেন, মানে উপার্জন না করেও। হুম। কিন্তু যাদের চাকরি গেছে তাদের বাকি 80% 90%-এর অবস্থা কিন্তু খারাপ। ইতিমধ্যে আমি নিজেই তো বেকার, আমার কাছেই লোকে টাকা ধার চায় যে ভাই আমাকে একটু আহ, বাচ্চার স্কুলের বেতন দিতে হবে বা বাড়ি ভাড়া হুম। দিতে হবে, গ্রামেও তো চলে যেতে পারছি না, কি করতে হবে, মানে কি করবে, এরকম এটা একটা চরম অসহায় অবস্থা। আগে, মানে আগের সরকারের আমলেও এরকম ঘটনা ঘটেছে, এবং সেক্ষেত্রে হয়তো সরকারের কাছে সাহায্য চাওয়ার সুযোগ ছিল। ওই দরিদ্র তহবিল, একটা কি কল্যাণ তহবিল ইত্যাদি ছিল, কারো চাকরিচ্যুত হলে বা কারো বড় কোনো দুরারোগ্য ব্যাধি হলে এরকম হতো, এবং সরকারের তরফ থেকে সাহায্যও করা হতো। এখন তো সাহায্য চাওয়ারও কোনো জায়গা নাই, এবং সাহায্য চাইতে গেলে তো আরেকবার বলবে যে তো এ তো দোষর, এর কাছে তো একে তো, তো ওর মরাই উচিত। তো এই জন্য আমি বলছি যে সাংবাদিকরাও তো মানুষ, তাদের ব্যক্তি জীবন আছে, তাদের পরিবার পরিজন আছে, তাদেরও খেয়ে পরে বাঁচতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, গ্যাসের বিল দিতে হয়। এই মানবিক জায়গাটাও কেউ ভাবছে না। এবং আরেকটা খুব দুঃখের বিষয় যে অধিকাংশ প্রতিষ্ঠান সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করছে, তাদেরকে কিন্তু তাদের পাওনা দেনাও ঠিক মতো বুঝিয়ে দিচ্ছে না। বলছে যে যাও, তোমার চাকরি নাই, কিন্তু সে যে একটা এত বছর চাকরি করলো, তার একটা গ্র্যাচুইটি থাকার কথা, তার একটা পেনশন থাকার কথা, তার একটা অন্য প্রভিডেন্ট ফান্ড থাকার কথা, সেই সব সুযোগ সুবিধা বাংলাদেশের 10% সাংবাদিকেরও নাই। ফলে সামগ্রিকভাবে সাংবাদিকতা একটা চরম বাজে সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। আমি আবার একটু প্রসঙ্গ মনে আসলো যে যখন এই সরকার গণমাধ্যম সংস্কার কমিশন করলো, আমি তখন সরকারের একাধিক উপদেষ্টাকে বলেছিলাম যে আপনারা অন্তত এইটুকু করেন যে সাংবাদিকরা যাদের তার চাকরির নিরাপত্তাটা পায়, এবং সে যখন চাকরিটা ছেড়ে দিবে বা তাকে চাকরিচ্যুত করা হবে, সে যেন একটা সুযোগ সুবিধা পায়, যে সে যেন চলতে পারে 6 মাস 1 বছর, যতক্ষণ চাকরি না পায় ততদিন সে বসে খেতে পারে। সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত নাই। সংস্কার কমিশন হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, কিন্তু সেই রিপোর্টের বাস্তবায়ন কি হবে আমি হুম। জানি না। সেই রিপোর্ট মানে আসলে এটা খুবই টানেলের শেষে দুঃখজনক আলোর আমার জন্য। কোনো আমি মুখ আছে কিনা, আমি বা আলো আমার দেখবে কিনা। সাংবাদিক সহকর্মীদের জন্য আমি আসলে খুবই মর্মাহত এবং
দুঃখিত বোধ করি। এবং সরকারের আসলে আমি জানি না সরকারের কাছে দাবি করেও কোনো লাভ হবে কিনা, কিন্তু সরকারের হুম। আরেকটু আহ, নৈতিক দায়িত্ব পালন করা উচিত যে রাষ্ট্র যেন সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাষ্ট্র যেন জি। মব দ্বারা, জি। ফেসবুকের জয় মামুন, কারো আপনাকে ধন্যবাদ। প্ররোচনা কিন্তু দ্বারা আপনার ওই নিয়ন্ত্রিত না হয়। বক্তব্যটাই তো রয়ে গেল যে আপনারা তো আসলে দোসর, আপনাদের দাবি মানবেই বা কেন? সেই ট্যাগটা তো আপনাদের সাথে আছেই। শেষ করি আজকের মতো। সামনে নিশ্চয়ই আবারও কথা হবে যদি কোনো আপডেট থাকে মামলা মোকদ্দমা সহ যাবতীয় বিষয়ে সাংবাদিকতায়, নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব, কথা বলার সুযোগ হবে। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, যারা অনুষ্ঠান দেখলেন সবাইকে ধন্যবাদ।